কোল থেকে শিশুটি মেঝেতে পড়ে গেল। কচি দেহের হাড়গুলো মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফলে কয়েক মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটুকু আর পায়নি তারা। এতে শান্তা তার ননদকে দায়ী হিসাবে সবার সামনে গণ্য করল। অস্বীকার করে তার ননদ তখন বলেছিল, দেখেছিস ভাই, তোর বউ নিজের অসাবধানতার কথা না উল্লেখ করে আমাকে কিভাবে ফাঁসানোর চেষ্টাই নে করছে। প্রতি উত্তরে বিস্মিত হয়ে যখন শান্তা বলল, আমি সত্যি কথাই বলছি সোহান, ট্রাস্ট মি। তোমার বোন ইচ্ছাকৃতভাবে পেছন থেকে আমায় ধাক্কা দিয়েছিলে, যার জন্য আজ আমি বুক কোল শূন্য। সেই শুরু থেকেই তিনি আমায় সহ্য করতে পারতেন না। তোমার বোন মানুষ নয়, অমানুষ একটা নারী। সে তো কখনো মা হতে পারবে না। তাই বোধহয় উনি অন্যের মাতৃত্বের সুখ দেখতে পারেন না। ডিভোর্সি বন্দামে কোথাকার। চোখের অশ্রুতে জর্জরিত হয়ে কথাগুলো বলল শান্তা। কিন্তু শান্তান এরূপ কথা তার স্বামী বা অন্য কেউ একদমই বিশ্বাস করেনি। সন্তান মারা যাওয়ার বেদনায় শান্তার স্বামী এখন নিস্তব্ধ। তবে সোহান পরিশেষে নিজের স্ত্রী শান্তাকে সন্তানের মৃত্যু নিয়ে দোষারোপ করে। পরিবারের প্ররোচনায় বেশ একটা মারধর পর্যন্ত করলো, যা মুখ বুজে সহ্য করে নিয়েছিল শান্তা। মা বাবা পছন্দ করা পাত্র ঠুকরে বরিশাল থেকে সোহানের হাত ধরে ঢাকায় পালিয়ে এসেছিল সে, যার পর মিরপুর সোহানের বাড়ি হয়ে উঠে তার একমাত্র স্থায়ী নিবাসী। স্টোররুমে ঠান্ডায় মূলত প্রতিনিয়ত কেঁপে উঠছিল শান্তা। সেই সকালে তাকে মারধর করে এখানে আটকে রাখা হয়েছে। ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে, কিন্তু সে যন্ত্রণা যে শান্তার কাছে এই মুহূর্তে কিছুই নয়। তবে সন্তান হারানো বেদনা কেন যেন শান্তাকে ধীরে ধীরে মৃত্যুর অনুকূলে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকার আস্থাগুলো প্রতিনিয়ত হারিয়ে ফেলছে। নিজের ননদের কথা ভাবলে শান্তার শরীর শিউরে ওঠে। ননদ যে এতটা নিষ্ঠুর ও জঘন্য হিসাবে একসময় নিজ পরিচয় দিবে, সেটা কল্পনার শতবাহিরে অবস্থান করছিল শান্তার। হঠাৎ কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যেটা মূলত শান্তার ননদ ছিল। এসেই প্রথম পেছন থেকে শান্তার চুলের মুঠি ধরল। এরপর দেওয়ালের সাথে ঠেস মেরে তীক্ষ্ণ গলায় বলে উঠল, আমাকে সবার সামনে ডিভোর্সি বন্ধামে বলেছিলি তাই না? হ্যাঁ, আমি তোকে এই মুহূর্তে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছি। তোর হাতে তোর সন্তানকে আমি জন্মানোর 2 মাসের মাথায় পর দুনিয়ায় পাঠিয়ে দিলাম। এটা তো জাস্ট খেলার শুরু, মিসেস শান্তা। কথাগুলো বলার পরপরই শান্তার ননদ চলে গেল এবং বাইরে থেকে আবার ভালো করে দরজা লাগিয়ে যেতেই কোনো ত্রুটি করল না। নিস্তব্ধতা বিরাজমান শান্তার মনে। কোনো কিছু না বোঝার উপক্রম তার। কি হচ্ছে তার সাথে এসব? কেনই বা নিজের ননদ তার সাথে এমন করছে? কিছুই যেন মাথায় ঢুকছে না শান্তার মাথার গহীনে। সব কিছু ঘোলাটে ঝাপসা লাগছে তার নিকট। ডুকরে ডুকরে কাঁদতে শান্তা। হঠাৎ আবারও দরজা খোলার শব্দ শুনে একটু নড়েচড়ে উঠল সে। অতএব দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সোহান, যাকে দেখামাত্র শান্তা উঠে দাঁড়িয়ে একটা বারের জন্য হলেও জড়িয়ে ধরার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু শান্তা ব্যর্থ হয়। পরমুহূর্তে সোহান তীব্র প্রহারে কপালে কিঞ্চিত পরিমাণ কেটে যায়। সেখান থেকে রক্তের সূত্রপাত হতে আরম্ভ করে শান্তার। অতঃপর প্রচণ্ড রাগান্বিত হয়ে সোহান বলল, খবরদার, তুই আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। আমার নিষ্পাপ সন্তানের খুনি কোথাকার। বাম হাত দিয়ে কিঞ্চিত কেটে যাওয়া স্থান চেপে ধরে শান্তা উত্তর দিল, এসব কি বলছো সোহান? মা হয়ে আমি কেন নিজের গর্ভের সন্তানের খুনি হতে যাব? স্বয়ং তোমার ওই বড় বোন, যে মূলত সবার সম্মুখে ভালো মানুষের মুখোশ পরে থাকে, সেই আমাকে তখন পিছন থেকে ইচ্ছাকৃতভাবে তীব্র শক্তি ধাক্কা দিয়েছিল, যার ফলস্বরূপ মাতৃদুগ্ধ পান করা অবস্থায় কোল থেকে আমার 2 মাসের নিষ্পাপ শিশুটি মেঝেতে পড়ে গিয়ে মারা যায়। জাস্ট এনাফ শান্তা। কেন শুধু শুধু আমার বোন সম্পর্কে এরূপ বাজে কথা বলছিস? নিজের দোষ ভুল ঢাকার জন্য তুই এভাবে আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করছিস। শুধুমাত্র তোর অসাবধানতার কারণে আজ আমার সন্তান নেই এ ভুবনে। তুই তো মা নামের কলঙ্ক। সন্তানের প্রতি এতটা অন্যমনস্ক হয়ে তুই কি করে হতে পারিস? আচমকা সোহানের মা এসে বলল, তোকে সেই প্রথম থেকে বলেছিলাম সোহান, এই মেয়ে একদম ভালো না। শতবার ভেবে দেখতে, কিন্তু তুই আমার কথা সেদিন মোটেও শুনিসনি। আমাদের প্রত্যেকের পছন্দ আমার ভাইয়ের সুন্দরী শিক্ষিত মেয়েকে প্রত্যাখ্যান করে গ্রামের এই কোন নিচু বংশের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস। আমার ভাইয়ের মেয়ের নখের যোগ্যও কিন্তু এই মেয়ে ছিল না। তবুও মেনে নিয়েছিলাম সেদিন, শুধু তোর এই মুখ ছবিটার দিকে তাকিয়ে। নাহলে এরূপ মেয়ে আমাদের বাড়ির বউ তো দূরের কথা, কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে কিনা একটা সন্দেহের। আর এমনিতে তোর বউ আমার মেয়েকে যেভাবে উঠে পড়ে লেগেছে ফাঁসানোর জন্য, আমার তো মনে হচ্ছে ও ইচ্ছাকৃতভাবে নিজের কোল থেকে নিজের সন্তান ফেলে দিয়ে নাটক করছে। এখনও বলছি সোহান, ভালো করে খোঁজখবর নিয়ে দেখ, আড়ালে কারোর সাথে তো তোর স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে কিনা। নিজের শাশুড়ির মুখ থেকে এরূপ কুরুচিপূর্ণ গলার কণ্ঠ শুনে শান্তা আর চুপ থাকতে পারল না। এক প্রকার কান্না মিশ্রিত কণ্ঠে সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি ভুল ভাবছেন মা।
চুপ করো, তোমার কথাবার্তা অবধি শুনলে পর্যন্ত আমার গা জ্বলে ওঠে। কথাটা বলার পর হর্ন নিয়ে চলে গেল সোহানের মা বিলকিস বেগম। যাবার পর সোহান রাখতে রাখতে স্টোর রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে অবশ্য দরজাটা বাইরের থেকে পূর্বের ন্যায় আবারও আটকে দেয়। অসহায়ত্ব বোধ করছে শান্তা, কষ্ট হচ্ছে বেশ। এটা ভেবে শেষ অবধি কেন নিজের ভালোবাসার মানুষ তার কথাগুলো একটু হলে বিশ্বাস করেনি। সিজারের সন্তান হয়েছিল শান্তার, সেলাই স্থান বেশ একটা যন্ত্রণা হচ্ছে তার। আজ বেশ কয়েকদিন যাবৎ স্টোররুমে এভাবে পড়েছিল শান্তা। তবে বাড়ির সমস্ত কাজকর্মে শান্তাকে যেন তারা খাটিয়ে মারার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। এভাবে প্রতিনিয়ত বিভিন্নভাবে হেনস্থা, অপমান, অত্যাচারে বেশ খানিক মাস কেটে গেল শান্তার। তবে আজ যখন বাড়িতে নিজের স্বামী সোহানের সাথে তার মামাতো বোন ফারিয়াকে দেখল, তখন কেন যেন অজানা ব্যথায় শান্তার অন্তর্মহল কম্পনের সৃষ্টি হলো। ফারিয়া সোহানকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, "পুপি, আজ আমি খুব খুব খুশি। তুমি জানো সোহান আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে।" যা শোনা মাত্র চোখ থেকে অশ্রুর সূত্রপাত ঘটে শান্তার। নির্বাক হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে শান্তার। মরে যেতে ইচ্ছে করছে। বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো আরও হারিয়ে ফেলছে সে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সোহানের দিকে, কিন্তু সোহান একবারও তাকালো না, দেখল না শান্তার মুখচ্ছবিটার দিকে। দুদিন পর শান্তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অনাকাঙ্ক্ষিত সেই দিনটা এসেই গেল, যাতে একটু অবাক হয়নি শান্তার। যদিও বা এটাই তার সাথে ঘটবে যা সে পূর্বে আন্দাজ করেছিল। ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠল শান্তা। এতদিন পর নিজের বাবা মার নিকটে গিয়ে তাদের সম্মুখে দাঁড়ালো। তাদের রিয়াকশন ঠিক কেমন হবে? তারা কি আদৌ এত সহজে সব কিছু মেনে নিবে? যা ভেবে ভীষণ চিন্তিত শান্তার। কম টাকাতে বহু কষ্টের ভিত্তিতে মূলত লঞ্চের একটা ছোট্ট কেবিন পেতে সক্ষম হয়েছে শান্তা। চোখে ঘুম নেই তার। রাত আনুমানিক 12টা হবে। সেই সময় কেউ একজন শান্তার কেবিনের দরজা নক করলো, যাতে শান্তা একটু চমকে উঠল। অতএব দরজা খুলতে বেশ কয়েকজন লোক ঝাঁপিয়ে পড়ে শান্তার দিকে। মুহূর্তে ওনারা শান্তার হাত মুখ সব চেপে ধরল। ভেতর থেকে কেবিনের দরজা লাগিয়ে দিয়ে শার্টের বোতামগুলো খুলতে খুলতে লোভাতুর দৃষ্টিতে একজন লোক বলল, "বুঝলি নয়ন, বোহা না হইল কোনো স্বামী কি এমন এক সুন্দরী বউয়ের লাগে আকাম কুকাম করার জন্য, মাইরে ফেলার জন্য আমাগো মতো কুখ্যাত সন্ত্রাসদের কন্ট্রাক্ট দেয়?" লঞ্চের সিঁড়ি বেয়ে দোতলায় নিজের কেবিনের উদ্দেশ্যে যাচ্ছিল শেরুভাই। হঠাৎ পেছন থেকে তার একজন সহকারী বলে উঠল, "বস, আমরা গতকাল যে মহিলাকে নৃশংসভাবে খুন করলাম, সে তো স্বয়ং আপনার গর্ভধারিণী মা ছিলেন। যা আপনি জানতেন, কিন্তু তবুও কেন তখন বলেননি? আর আজ একটু আগে আমরা যাকে ধাক্কা দিয়ে লঞ্চ থেকে নদীতে ফেলে দিলাম, এমনকি সেও আপনার নিজের আপন রক্তের ভাই ছিল। তাও কিন্তু আপনি খুব ভালো করে জানতেন। তবুও কেন বললেন না কিছু আমাদের?" এতটা নিষ্ঠুর মানুষ কী করে হতে পারে? অবশ্য আপনি যে অনেক জঘন্য প্রকৃতির লোক, সেটা আমি আগের থেকেই জানতাম। তাই তো আজ দীর্ঘদিন আমি আপনার সাথে কাজ করছি। তবে একটা কথা, হয়তো আমরা সন্ত্রাসী, খুনি এবং অসৎ লোক হতে পারি। কিন্তু তাই বলে জন্মদাত্রী মা এবং রক্তের ভাইকে এভাবে খুন করতে আপনার হৃদয়ে কি একটু কষ্টের সূত্রপাত বলতে তখন কিছুই হয়নি? শেরুভাই মুচকি হেসে জবাব দিল, "খুনিদের চোখে দয়া মায়া বোধ থাকতে পারে না, কক্ষনো না, একটুও না। যদি তাদের জন্য আমার সামান্যটুকু হলেও কষ্ট বলতে কিছু অবশিষ্ট থাকলো, তাহলে তাদের এরূপ মৃত্যু উপহারস্বরূপ কখনোই প্রদান করতাম না।" অতএব শেরু ভাই দোতলার নিজের কেবিনে চলে আসলো। সঙ্গে তার সহযোগীরা। বড় একটা কেবিন নিয়েছে তারা। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে শেরুভাই। পাশেই দুটো চেয়ারে দুজন অতি বিশ্বস্ত সহযোগী দিলোয়ার এবং শরীফুল বসে আছে। মূলত তিনজনের একটা জুট তাদের। তারা প্রত্যেকে বেশ বুদ্ধিমান ও দক্ষতা সম্পন্ন। যাদের লিডার বা মাথা হচ্ছে শেরু ভাই। আজ দীর্ঘদিন ধরে চোখের নিদ্রা নেই শেরু ভাইয়ের। মনে বেশ খানিক তৃপ্তি পোষণ করে প্রায় চোখে তন্দ্রা এসে পড়েছিল আজ তার। কিন্তু কোণার ছোট্ট কেবিন থেকে কারো গোঙানির শব্দে তন্দ্রা ভাব সাপ কপ সব কেটে যায়। বিরক্ত হয়ে শেরুভাই বলে, "দেখ তো কে এভাবে গোঙাচ্ছে শব্দ করে?" অতঃপর দেলোয়ার উঠে গেল। গোঙানোর শব্দ অনুসরণ করে হঠাৎ থেমে যায় কোণায় অবস্থানরত ঠিক ছোট্ট কেবিনটার নিকট। এই কেবিনের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে, যা দেলোয়ারের বুঝতে তেমন একটা সমস্যার সূত্রপাত হলো না। এখন ভেতর থেকে ধস্তাধস্তি সহ বিভিন্ন আওয়াজ স্পষ্টভাবে ভেসে পাচ্ছে সে। তবে ভেতরে ঠিক কী হচ্ছে সেটা তার বেশ একটা অজানা বটে। ইচ্ছেই ছিল না কোনোই। তবুও বাধ্য হয়ে দরজায় নক করল দেলোয়ার। কারণ এরূপ আওয়াজে তারা তো আর ঠিকমতো ঘুমাতে পারবে না। এমনিতে রাতে তেমন একটা ভালো ঘুম না হলে সকালে কাজকর্মে অন্যমনস্ক হয়ে পড়ে তারা। সেই কখন থেকে দেলোয়ার অনবরত দরজা নক করে যাচ্ছে, কিন্তু কেউই কেবিনের দরজা
খুলল না। ধৈর্যের শেষ সীমানা অতিক্রম করে দেলোয়ার রেগে গিয়ে বাইরে থেকে চিল্লাফাল্লা শুরু করে দরজা পূর্বের তুলনায় আরও বেশ খানিকটা জোরে জোরে নক করতে করতে আরম্ভ করে দিয়ে আচমকা কেবিনের দরজা খুলে একজন লোক বেরিয়ে এসে বলল, "কি সমস্যা তোর? এইভাবে দরজায় কেন অনবরত নক করে বিরক্ত করছিস?" লোকটার এরূপ ব্যবহারে দেলোয়ার আরও রেগে গিয়ে উচ্চ কণ্ঠস্বর প্রয়োগ করে বলল, "সমস্যা তো হবেই। যদি আপনাদের কেবিন থেকে আসা এরূপ শব্দ আওয়াজে আমাদের ঘুম নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া কি আশ্চর্যের ব্যাপার-স্যাপার? আপনি আমার সাথে তুই তু করে ভাবে কোন সাহসে কথা বলছেন? কি হচ্ছে আপনাদের কেবিনের ভেতরে? সর্বদা একটা মেয়েলি কণ্ঠের গোঙানো শব্দ কেন শোনা যাচ্ছে?" কথা বলার পরপরে দেলোয়ার একটু উকিঝুঁকি দিলে কেবিনের ভেতরটা দেখার চেষ্টা করলো। হঠাৎ সে হতভম্ব হয়ে পড়ে। সে দেখল কেবিনের ভেতরে একটা মেয়ের হাত পা মুখ বেঁধে চেপে ধরে বসে আছে বেশ কয়েকজন লোক। সন্দেহ হলো তার। কিন্তু কিছু বলতে গিয়েও কোনো কিছু দেলোয়ার তেমন কিছু বলতে পারল না। চুপচাপ সেখান থেকে চলে এলো। কারণস্বরূপ তখন আচমকা লোকটি দেলোয়ারের বুকের মধ্যখানে স্থানে বন্দুক তাক করে দিছিল। "আমরা কন্ট্রাক্ট কিলার। মেয়েটিকে খুন করার জন্য আমাদের টাকা দেওয়া হয়েছে। শুধু একবার বলবো চুপচাপ চলে যা।" দেলোয়ারও একজন কুখ্যাত কন্ট্রাক্ট কিলার, সন্ত্রাসী। চাইলে সেও অনেক কিছু করতে পারত। কিন্তু মূলত সে চায়নি হয়ে অন্য সব কাজে কোনো ক্রমে বাধা হয়ে দাঁড়াবে। অতএব দেলোয়ার কেবিনে প্রবেশ করে শেরুভাই বলল, "কী হয়েছে? ওরূপ শব্দের কারণ জানতে পারলে? তাছাড়া এখন তেমন একটা আওয়াজ শোনা যাচ্ছে না।" দেলোয়ার বলল, "আর শুনতে পারবে না। এতক্ষণ হয়তো মেয়েটিকে ওরা খুন করে ফেলেছে।" কিছুটা আশ্চর্য হয়ে শেরুভাই বলল, "পরিষ্কার করে বল।" কোণার ছোট্ট কেবিনে একজন মহিলা যাত্রী ছিলেন, যিনি এখন কয়েকজন কুখ্যাত তত্ত্বাবধানে। মূলত মহিলাটিকে খুন করার জন্য তাদের কেউ একজন কন্ট্রাক্ট দিয়েছে। ওরা কয়জন ছিল? ৫ কিংবা ৬ জন হবে। অথবা তার বেশি। আমি সঠিক নেই, আনুমানিক বলছি। তবে ওদের সাথে আমি কোনো ঝামেলায় বাধাইনি। তা ভালো করছিস। আমরা ঝামেলা চাই না। সেই কখন থেকে আমার পেট বেশ যন্ত্রণা হচ্ছে। জানি না সকালে কী এমন খেয়েছিলাম। ইমার্জেন্সি মনে হচ্ছে এখন আমাকে ওয়াশরুমে যেতেই হবে। কথাটা বলার পরপর শেরু ভাই উঠে দাঁড়ালো এবং কেবিন থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে গেল। যার ৪৩ মিনিট পর আবার সে নিজের কেবিনে ফিরে এসেছিল এবং তৎক্ষণাৎ দেলোয়ার এবং শরীফুল নিদ্রায় অডল হয়ে যায়। কাঁথাটা গায়ে জড়িয়ে নিয়ে বিথায় ঘুমানোর চেষ্টা করলো শেরু ভাই, কিন্তু আজও কেন জানি না নিদ্রা আসছে না। তাই দু চোখ গহিনে ঘরে। পরের দিন সকালে ভোর ৬ ঘটিকায় লঞ্চে এসে ভিড়ল বরিশাল সদরঘাটে। ঘন ঘন কুয়াশার কারণে ১ ঘন্টা দেরি হয়েছে লঞ্চ সদরঘাট পৌঁছাতে। অতঃপর শেরুভাই যখন লঞ্চ থেকে ঘাটে নামছিল, তখন পেছন থেকে একটা মেয়ে তাকে এক প্রকার চিৎকার করে ধন্যবাদ জানালো। অবশ্য সেই মেয়েটা ছিল শান্তা। সে এখন অক্ষত নিরাপত্তা রয়েছে শুধু শেরুভাইয়ের জন্য। তখন যদি সঠিক সময়ে শেরুভাই না আসে শান্তাকে ওরূপ করুণ পরিস্থিতি থেকে উদ্ধার না করত, তাহলে তো সে নিজের ইজ্জত প্রাণ দুটোকেই চিরতরে হারাতো। শান্তাকে দেখেও না দেখার ভান করে শান্তার কণ্ঠস্বরের শব্দ শুনে না শোনার অভিনয় করে সামনের দিকে অগ্রসর হচ্ছে শেরুভাই। এই সব কিছু যেন দেলোয়ারের চোখ থেকে এড়ালো না। এখন তার স্পষ্ট মনে আছে সেদিন রাতের কেবিনে তত্ত্বাবধানে এই মেয়েটিকে দেখেছিল। তবে সে এখন সহিসালামতে কিভাবে থাকতে পারে? আর শেরু ভাইকে বা কেন ধন্যবাদ দিবে? বেশ একটা ভাবিয়ে তুলছে দেলোয়ারকে। তার কিছুটা সন্দেহ হলো শেরু ভাইয়ের প্রতি। পরিশেষে যখন তারা গাড়িতে উঠছিল, তখন তাদের গাড়িটা খানিকটা পাশ কেটে এই মাত্র ঢাকা থেকে অজ্ঞাত পাইপলাইন লঞ্চে বেশ কয়েকজন নৃশংস লাশ পাওয়া গেছে। মূলত এসব বলাবলি করে লঞ্চটির দিকে কিছু পুলিশ এগিয়ে যাচ্ছিল, যা কেউ শুনলে দেলোয়ার কিন্তু ঠিকই শুনতে পেয়েছিল। যার পরে দেলোয়ার সন্দেহ আরও তীব্র আকার ধারণ করে। নিমেষে ঝাপসা থেকে স্পষ্ট হয়ে ওঠে তার নিকট, খুনগুলি আর কেউ নয়, স্বয়ং শেরু ভাই করেছে। মাঝে মধ্যে শেরু ভাইয়ের অদ্ভুত আচরণগুলোকে দেলোয়ার কেন যেন কনফিউজ হতে এক প্রকার বাধ্য হয়। এদিকে ভিড়ের মাঝে এখনও শেরু ভাইকে অনবরত খুঁজছেন শান্তা, কিন্তু আর পায়নি তাকে। তবুও মনে মনে শেরু ভাইয়ের জন্য সর্বদা মঙ্গল কামনা করল। অতএব শান্তা কুয়াশা কাটা নিজের পৈতৃক নিবাসের উদ্দেশ্যে গাড়িতে উঠল। মনের অবস্থা তেমন একটা ভালো না তার। অতঃপর দীর্ঘ ঘন্টার পর জার্নি করে নিজের গন্তব্যে এসে পৌঁছল শান্তা। পরিশেষে শান্তা যখন তার বাবা মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিল, তখন সে ভেবেছিল তার বাবা মা হয়তো তাকে ফিরিয়ে দিবে। কিন্তু সে হয়তো ভুল ছিল। কিছু মনে পোষণ করে বসেছিল। শান্তাকে দেখা মাত্রই তখন তার বাবা-মা উভয়ে বুকে জড়িয়ে নিয়ে কান্নায় চোখের নোনা জলে ভেঙে পড়ছিল। কিন্তু যার মাত্র ১০টা দিন হতে না হতে শান্তার বাবাকে কেউ একজন খুন করে। খানিকক্ষণ পূর্বে শান্তার বাবার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। রাত ঠিক 11:30 ঘটিকা হবে। শান্তাদের বাড়ি জুড়ে শুধুই কান্না আর আর্তনাদ। পুলিশের বাহিরে দাঁড়িয়ে আছে। কয়েকজন আশেপাশে ক্লু খুঁজছেন। আর থানার ওসি এখনও লাশের আশেপাশে পাওয়া চিঠি হাতে নিয়ে অনেকটা গম্ভীরভাবে দাঁড়িয়েছেন।
ওনার মনে হচ্ছে এই হ্যান্ডরাইটিংগুলো ওনার পরিচিত। হঠাৎ ওসি সাহেব ফোন বেজে উঠল। রিসিভ করার পরপর ওপাশ থেকে কেউ একজন বলল, "স্যার, নদীর ধারে আপনার একমাত্র মেয়ের নৃশংস লাশ পাওয়া গেছে। আপনি জলদি আসুন।" যা শোনা মাত্র থানার ওসি সাহেব থমকে যান। কয়েকজন সহযোগী পুলিশকে নিয়ে ভদ্রতার সাথে সেখানে উপস্থিত হন তিনি এবং নিজের একমাত্র আদরের মেয়ের নৃশংস লাশ দেখে ডুকরে কেঁদে উঠলেন। মেয়ের লাশের হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় একটা চিঠি, যেটা ওনার চোখ থেকে এড়ায়নি। অনেকটা সাবধানতা অবলম্বন করে চিঠিটা প্রতিটা ভাঁজ খুললেন তিনি। প্রথমে তাজা তক্ত দিয়ে বড় করে লেখা শেরু ভাই, যেটা হয়তো ওনার মেয়ের দেহের রক্ত দিয়ে লেখা, যার খানিকটা নিচে খুব সাবলীল ভাষাতে মূলত কয়েকটা লাইন লেখা ছিল। "আপনার মেয়েকে আমি খুন করিনি। সে নিজেই নদীর ধারে এসে সুইসাইড করেছে। কেন করেছে সেটা জানি না। তবে আমি আপনার মেয়েকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছি। কেন করেছি সেটাও আমি বলতে পারব না। আমি নিশ্চিত আপনি আমায় কিন্তু ঠিক চিনেছেন। হয়তো হাতের লেখার মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্য আপনার, আমায় আপনি কখনো ধরতে পারবেন না, কখনোই না। বাসার বাথরুমে আপনার দ্বিতীয় স্ত্রীর লাশ পড়ে আছে। একদম ভাববেন না আমি খুন করেছি। স্বয়ং আপনার মেয়েই ওনাকে খুন করেছে।" আর কয়েকটা লাইন লেখা ছিল, যা মূলত তাজা রক্তের জন্য মুছে গেছে। তাই সেগুলো আর পড়তে পারলেন না ওসি সাহেব। তিনি এই মুহূর্তে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন। তেমন কিছুই মাথায় ধরছে না ওনার। কিছুতেই বুঝতে পারছেন না তিনি। তবে তিনি কাউকে কিছু না বললে হঠাৎ ছুটতে লাগলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। অতঃপর বাড়ি এসে নিজের স্ত্রীকে তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন পেলেন না, তখন কেন ওসি সাহেব ভীষণ ভয় পেতে শুরু করলেন। প্রতিনিয়ত তার শরীরের লোমগুলো শিউরে উঠছে। এটা ভেবে পরিশেষে চিঠিতে লেখাগুলো সত্যি রূপান্তরিত হয়ে যায়। ওসি সাহেব তার মন বারবার বলেছিল বাথরুমের দরজাখানা খুলতে। তবুও মনে প্রচণ্ড সাহস নিয়ে কাঁপতে থাকা হাতা নিয়ে তিনি দরজাখানা খুললেন, যার ফলস্বরূপ তিনি কয়েক মিনিটের মধ্যে এ ধাক্কা নিজের উপর বহন করে নিতে না পেরে সেন্সলেস হয়ে যান। অতঃপর ১০ ঘন্টা ৩০ মিনিট পর তিনি আবার যখন নিজের সেন্স ফিরে পেতে সক্ষম হন, তখন পাশে দাঁড়িয়ে থাকা মিশন দাস নামে একজন হাবিলদার বলে ওঠে, "উপরওয়ালার কাছে হাজার শুকরিয়া, অবশেষে আপনার জ্ঞান ফিরল। গতকাল রাতে আচমকা মেয়ের লাশ রেখে আপনাকে ওভাবে ছুটতে দেখে অবশ্য আমি আপনার পিছু নিয়েছিলাম, কিন্তু আমার আসতে একটু দেরি হয়। তৎক্ষণাৎ আপনাকে আমি জ্ঞানহীন এবং বাথরুমে আপনার স্ত্রীর লাশ দেখতে পেয়েছিলাম।" "এসব কি করে হলো স্যার? নদীর ধারে মেয়ের লাশ, আবার বাসার বাথরুমে আপনার স্ত্রীর লাশ? এসব কি হচ্ছে স্যার?" চোখের কোনো অশ্রু বাঁধ ভেঙে ওসি সাহেব বলেন, "আমিও জানি না মিশন, এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে। একটু শান্ত হন স্যার। ধৈর্য ধারণ করা ছাড়া এখন আর কিছু অবশিষ্ট নেই আপনার। আমার স্ত্রী ও মেয়ের লাশগুলো কোথায় এখন?" "ওনাদের লাশগুলো এখন হাসপাতালের মর্গে অবস্থান করছে। ময়নাতদন্ত করা হয়েছিল। এখন আপনি চাইলে তাদের দাফন-কাফনের কাজগুলো সম্পন্ন করতে পারেন।" রিপোর্ট বেরিয়েছে? "না স্যার, ২ দিন অথবা তারও বেশি সময় লাগতে পারে। আশা করছি খুনিদের আমরা খুব সহজেই ধরতে পারব।" "অতএব আর তেমন কিছু বলবেন না ওসি সাহেব।" খানিকটা সময় পার করে তিনি উঠে দাঁড়ালেন এবং হাবিলদার মিশন দাসকে উদ্দেশ্য করে বললেন, "হাসপাতালে চল। অ্যাম্বুলেন্সের সাহায্যে লাশগুলো আমার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।" "জি স্যার, চলেন।" অতঃপর ওসি সাহেব নিজেকে এক প্রকার শক্তপোক্ত করে হাবিলদার মিশন দাসকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে উপস্থিত হন। পরিশেষে অ্যাম্বুলেন্স ঠিক করার পর লাশগুলো গ্রামের বাড়িতে নিয়ে এসে দ্রুততার সাথে দাফন কাফনের কাজগুলো কোনো ত্রুটি না রেখে সম্পূর্ণ করা হয়। যার ৩ দিন পর ময়নাতদন্তের রিপোর্ট আসে। ওগুলো ওসি সাহেবের হাতে এসে পৌঁছায়। যে রিপোর্টগুলি দেখা মাত্র তিনি আঁতকে ওঠেন এবং নিজেই বিড়বিড় করে বললেন, "তার মানে চিঠিতে লেখা ছিল তা সবই সত্যি।" এখন স্তব্ধ হয়ে রিপোর্টগুলি হাতে নিয়ে দাঁড়িয়েছেন থানার ওসি সাহেব। যে রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, দ্বিতীয় স্ত্রীকে স্বয়ং তার প্রথম স্ত্রীর মেয়ে রিহানাই প্রাণে মেরেছে, যার বেশ কিছুক্ষণ পরে নদীর ধারে গিয়ে সে মূলত আত্মহত্যা করেছে। ওসি সাহেব ক্ষণে ক্ষণে হতাশ হয়ে পড়ছেন। কিছু যেন বুঝতেই পারছেন না উনি। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে ওনার। রিহানার সাথে তার সৎ মায়ের সম্পর্ক ছিল অন্তত গভীর এবং আপন মা মেয়ের মতো। তাহলে কেনই বা রিহানা তার সৎ মাকে এভাবে খুন করার পর নিজে আত্মহত্যা করলো? সব কিছু ওসি সাহেবের কাছে যেন কেবল এক রহস্য মাত্র। তবে ওনার মতে এসব রহস্য তখনই উন্মোচন হওয়া সম্ভব যখন নিজের মেয়ের বয়ফ্রেন্ডকে তিনি ধরতে পারবেন। রাত ঠিক ২টোর কাছাকাছি মেয়ের রুম থেকে পাওয়া কালো রঙের একটা খামে থাকা চিঠিখানা হাতে নিয়ে চেয়ারে টেনে টেবিলে বসে পড়লেন ওসি সাহেব। বেশ মনোযোগ সহকারে তিনি হাতের লেখাগুলো প্রতি বারবার তাকাচ্ছেন। একরকম কালো খামপূর্ণ তাদের বাড়িতে রোজই আসতো, যেটা অবশ্য ওসি সাহেবের মেয়ের বয়ফ্রেন্ড পাঠাতো। মেয়ের রিলেশনে জড়িত সেটা তিনি সর্বপ্রথম জানতে পেরেছিলেন সেদিন ঘর গোছানোর সময়। মেয়ের রুম থেকে পাওয়া কয়েকটা চিঠি ওসি সাহেবকে দেখিয়েছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ছেলেটির
চিঠি লেখার ধরন ছিল খুব ইউনিক এবং হাতের লেখা ছিল মনোমুগ্ধকর। কিন্তু এতে বেশ নারাজ ছিলেন ওসি সাহেব। তাই বোধহয় খোঁজখবর নিয়ে মিটমাট করে ১ম বহুবার ছেলেটিকে বিভিন্নভাবে বোঝানোর পর সেদিন উনি চলে এসেছিলেন। কিন্তু তবুও ছেলেটি সেই পূর্বের মতো তার মেয়ের সাথে আড়ালে সম্পর্ক বজায় রেখেছিলেন, যা ওনার চোখ এড়িয়ে যায়নি। একমাত্র মেয়ে, ২য় স্ত্রীর কোনো সন্তান-সন্ততি নেই। তাই মন চাইলেও তিনি কোনো ক্রমে তার মেয়েকে কিছুই বলতে পারতেন না। তাই বাধ্য হয়ে ওসি সাহেব আর ছেলেটির সাথে মিট করেন। এবার থ্রেট পর্যন্ত দিয়ে বলেছিলেন, "আমার মেয়ের আশেপাশে যাতে আর না দেখা যায় তোকে। শেষবারের মতো বলছি।" এখনো স্পষ্টভাবে মনে আছে ওসি সাহেবের। তিনি এ কথাতে সেদিন তীক্ষ্ণ গলায় বলেছিলেন। ওসি সাহেব এটাও বেশ নিশ্চিন্ত, শান্তার বাবাকে তার মেয়ের বয়ফ্রেন্ড খুন করছে। কিন্তু কেন? সেটা ওনার অজানা। পরের দিন সকালে কুয়াশাকাটা থেকে বারগুড়া এসেছিল ওসি সাহেব। কারণস্বরূপ তিনি কোনো ক্রমে জানতে পেরেছিলেন ছেলেটির বাড়ি বরগুনা জেলায়। কিন্তু পরিশেষে সেই ব্যর্থ হয়ে ওনাকে আবার কুয়াশাকাটায় ফিরে আসতে হয়। আজ ২ মাস অতিবাহিত হলো। কিন্তু কোনো কিছুর সমাধান এখনো খুঁজে পেতে সক্ষম হলো না ওসি সাহেব। নিরাশ হয়ে থানায় বসে আছেন উনি। এই ২ মাস যাবৎ সমাধান খুঁজতে, রহস্য ভেদ করার তীব্র প্রচেষ্টা মূলত তার এখন দম ধরার উপক্রম। তিনি একজন থানার দক্ষ ওসি হওয়া সত্ত্বেও কোনো ক্রমেই রহস্যভেদ করতে সক্ষম হয়নি। খানিক পূর্বে শান্তা তার মাকে নিয়ে থানায় এসেছিল বাবার মৃত্যুর কেসের ব্যাপারে কথা বলতে। কিন্তু আজও সে আগের মতো হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় তাদের উভয়কে। রাত ১০টা। জানলার পাশে নীরবে বসে কাঁদছিল শান্তা। সেই মুহূর্তে আচমকা কেউ তার রুমের দরজা নক করল। চোখের জলগুলো মুছে দরজা খুলে শান্তা। সঙ্গে সঙ্গে ভেতরে এসে শান্তার মা বলল, "শোন, কাল সকাল সকাল আমার এক বান্ধবীর বাসার উদ্দেশ্যে এক প্রকার জরুরি ভিত্তিতে চট্টগ্রাম যেতে হবে। ১৫ দিনের মতো আমরা ওখানে থাকবো। এক্ষুনি ব্যাগ গোছাতে আরম্ভ কর।" কথাটা বলবার পরপরে শান্তা তেমন কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে চলে গেল তার মা। পরের দিন সকাল সকাল তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। অতএব দীর্ঘক্ষণ জার্নির পর শাপলা বেগমের সঙ্গে তার মেয়ে শান্তাকে নিয়ে বহুদিনের পুরনো এক বান্ধবীর বাসায় উঠলেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হবার উপক্রম। এখনো শান্তা ছাদের এক কিনারায় একাকী দাঁড়িয়েছে। হঠাৎ গলির মোড়ে স্বয়ং শেরু ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়াল সে। এটা তার কল্পনার শত দূরে ছিল। নিজের চোখকে যেন বেশ সন্দেহ হচ্ছে শান্তার। ভুল কিছু দেখছি না তো? শত দুঃখের ভিড়ে খুশির মুখে কোনো একটুখানি হাসি ফুটে উঠল তার। অতঃপর দ্রুততার সাথে নিচে নেমে এলো শান্তা, যাতে আবার চোখের দৃষ্টি অগোচরে না চলে যায় উনি। অতঃপর শান্তা যখন শেরু ভাইয়ের সম্মুখে এসে দাঁড়ালো, তখন শেরু ভাই খানিকটা মুচকি এসে কালো রঙের একটা খাম শান্তার হাতে ধরিয়ে দিয়ে দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান করলেন। শেরু ভাইয়ের এরূপ আচরণে স্তব্ধ হয়ে যায় শান্তা। আশ্চর্য না হয়ে পারল না সে। খামটা হাতে নিয়ে পূর্বের ন্যায় এখনো দাঁড়িয়ে রয়েছে শান্তা। সে ভাবছে তার এরূপ অদ্ভুত আচরণের কারণ কি? সে কোনোভাবে জোর করে হাতে একটা খাম ধরিয়ে দিয়ে চলে গেল। কি আছে এই কালো খামের ভিতর? মন শতবার শান্তাকে বারণ করছিল, কিন্তু তারপরও খামটি খুলে ভেতরে থাকা একটা চিঠি বের করলো। সে খুব মনোযোগ সহকারে চিঠির লেখাগুলো পড়তে শুরু করলো। চিঠি কেটে লেখা ছিল, "আমি একজন কিলার। আপনার মা আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে শুধুমাত্র আপনাকে খুন করার জন্য। কিন্তু আমি আপনাকে খুন করতে পারবো না। কেন সেটা বলতে পারবো না আমি। তাই বলে অন্য কোনো কিলার যে আপনাকে খুন করবে না, তা কিন্তু ভুল। আপনার মা শাপলা বেগম যেভাবে যেমনই হোক খুন আপনাকে করিয়ে ছাড়বেন। হয়তো অন্য কোনো লোক ঠিক করবেন। বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যান। অনেক দূর, অনেক দূর।" অতএব চিঠির উপর পৃষ্ঠে ছোট্ট করে একটা নামও লেখা ছিল, শেরু ভাই। শান্তা ভাবল হয়তো তার নাম শেরু ভাই। তবে শান্তা এই মুহূর্তে বেশ আতঙ্কের মধ্যে বসবাস করছে। শান্তা যেন ভাবতেই পারছে না, যাকে ভালো মানুষ হিসেবে নিজের সম্মুখে সম্বোধন করছে, যার দীর্ঘায়ু কামনা করছে, সে আসলে একজন কিলার। টাকার বিনিময়ে মানুষ খুন করে। কিন্তু এটা ভাবলে অজস্র ব্যথা যন্ত্রণা শান্তার বুক ফেটে যায়। আপন মা কী করে পেটের মেয়েকে খুন করার পরিকল্পনা মনে পোষণ করতে পারে? এটা কি আদৌ সম্ভব? কেন যেন চিঠির লেখাগুলো তিনি একদম বিশ্বাস করতে ইচ্ছে করল না শান্তার। যেখানে চিঠি ফেলে দিয়ে তখন শান্তা বাসায় প্রবেশ করে। তার রুমে নিজের মায়ের এবং তার বান্ধবীর এরূপ কথোপকথন শান্তাকে সম্পূর্ণ নিস্তব্ধ করে দিতে বাধ্য। দরজার আড়ালে দাঁড়িয়ে শান্তা রয়েছে। ভেতরে তার মা ওনার বান্ধবীকে উদ্দেশ্য করে বলেছিল, "যাকে দিয়েছিলাম সে ফোন করে কি বলল? টাকা ঘুরিয়ে দিছে। কেন? জানি না। কারণ জানতে চাসনি?" জিজ্ঞাসা করেছিলাম। প্রতিউত্তরে শুধু একটাই কথা বলল, "এ খুন সে একদম করতে পারবে না।" "কি বলেছিস?" "হয়তো হাতে তো একদম সময় অবশিষ্ট নেই আমাদের নিকট।" "তা অবশ্য ঠিক। দিন ফুরিয়ে তো রাত হয়ে গেল। এখন আর কিছু করা যাবে না। আজ রাতে অন্য কোনো
কিলারকে দিয়ে রাখতে হবে। আগামীকাল যা হওয়ার তা তো অবশ্যই হবে। শান্তার পছন্দের গরুর মাংস রেঁধেছি, শেষবারের মতো খাইয়ে দিস। আর খবরদার শান্তা যেন এসব মোটেও জানতে না পারে। কিঞ্চিৎ পরিমাণ যাতে ও বুঝতে না পারে। এতে আমি বেশ সচেতন রয়েছি। এখন শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনছি আর ক্ষণে ক্ষণে নাটক সাজাচ্ছি। তাছাড়া আর কিছুই না। তবে ওকে তো মরতে হবে, নতুবা আপদটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আড়াল থেকে এসব শোনার পর স্তব্ধ হয়ে গেল শান্তা। চোখ দুটো ভিজে একাকার। মুখ চেপে ধরে কেঁদছে শান্তা। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল বর্ণ রূপ ধারণ করে। না জানি আজ গলার স্বর কেন বনে গিয়ে হারালো তার। তাহলে চিঠির লেখাগুলো শেষ পর্যন্ত সত্য প্রমাণিত। ধপাস করে শান্তা ফ্লোরে পড়ে যায়। ধীরে ধীরে শক্তি হ্রাস পায়। দেহে অচল হয়ে পড়ছে তার। নিজের মায়ের কথাগুলো বারবার কানে এসে ভাসছে শান্তার, যা শান্তাকে তিলে তিলে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। শান্তার এই মুহূর্তে ইচ্ছে তো করছে মরেই যেতে। অবশ্য সে তো ওই দিনে অর্ধমৃত পরিণত হয়েছিল, যেদিন ননদের ইচ্ছাকৃত ধাক্কায় নিজের পেটের সন্তান মৃত্যু হয়। উঠে দাঁড়ানোর শক্তিটুকু খুঁজে পাচ্ছে না সে। কিন্তু শান্তাকে তো উঠে দাঁড়াতেই হবে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না, একদম না। তাকে এখান থেকে পালাতে হবে অনেক দূরে। অন্যথা নিজের মাই যে বাঁচতে দিবে না। যে করে হোক তাকে উঠে দাঁড়াতেই হবে। এখান থেকে পালিয়ে যেতে হবে। এমনিতেও বেঁচে থাকার তেমন কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা শান্তার মনে একটুও নেই বললেই চলে। তবু যেমনই হোক শান্তাকে পালিয়ে বাঁচতে হবে। শুধুমাত্র এটা জানার গভীর আগ্রহে। কেন শান্তা তার নিজের আপন গর্ভধারিণী মাই খুন করাতে চায়। অতঃপর শান্তা উঠে দাঁড়ালো। আরও একবার নিজের মায়ের দিকে তাকালো সে। এখনও ভেতরে শাপলা বেগম তার বান্ধবীর সাথে নিজ মেয়ের খুন করার ফন্দি আঁটতে ব্যস্ত। চোখ বন্ধ করা মানে? মনে মনে শান্তা বলল, উনি কি সত্যি আমার জন্মদাত্রী মা জননী তো? অতএব দ্রুত প্রস্থান করলো শান্তা। দিন ঘনিয়ে সে কখন রাত নেমেছে, কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে, কিছুই যেন ভেবে পায় না সে। বেশ কিছুক্ষণ ধরে শান্তা অনুভব করছে কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু পেছন ফিরে তাকালে শান্তা কাউকেই দেখতে পায় না। নির্জন এক রাস্তা, খানিকটা অন্ধকারও বটে। এই মুহূর্তে শান্তা কোথায় যাচ্ছে সেটা সে নিজেও জানে না। আনমনে হাঁটছে। হঠাৎ শান্তা থেমে যায়। পিছন থেকে একজন বখাটে লোক শান্তার গায়ে ওড়না টেনে ধরে বলে, এই নির্জন অন্ধকারে রাস্তায় একটা ফুটফুটে চাঁদের অভাব ছিল, যেটা আজ পূর্ণ হলো। হে আমার ফুলের মতো পবিত্র মান, তোমার দেখায় আজ আমি ধন্যী। কথাগুলো বড় পর লোকটা শান্তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো। শান্তা কষে একটা থাপ্পড় দিতে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য পা বাড়ালে বেশি দূর যেতে পারেনি। সামনে আরও চারজন ছিল, মূলত শক্ত দেওয়াল হিসেবে দাঁড়িয়ে। সে দেওয়ালগুলো হাসছিল অট্ট হাসি। আচমকা কেউ একজন রুমাল দিয়ে শান্তার মুখ চেপে ধরে। শান্তা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলো ছাড়ানোর জন্য, কিন্তু সে ব্যর্থ, পারল না। সেন্সলেস হয়ে পড়ে যায়। যখন সে আবার নিজ চোখের পাতা মেলতে সক্ষম হয়, তখন শান্তা উপলব্ধি করছে এই মুহূর্তে কারো বাড়িতে সে অবস্থান করছে। হঠাৎ একজন মহিলা এসে দাঁড়ালো শান্তার সম্মুখে। কিছুটা আটকে উঠে শান্তা বলল, আমি কোথায়? এখানে কে নিয়ে এসেছে? শান্তার কথায় প্রত্যুত্তরে মহিলাটা সুমধুর কণ্ঠে জবাব দিল, তুমি আমাদের বাড়িতে রয়েছে, ভয় পেও না। তুমি সম্পূর্ণ নিরাপদ। আমার ছেলে ইয়াসিনুল তোমাকে এই নির্জন অন্ধকার রাস্তায় 5 জন লাশের কিছুটা পাশে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসে। আচ্ছা, এবার আমায় নির্ভয় বলে, কে তুমি? বাড়ি কোথায়? ওই 5 জনের লাশের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তুমি কেন ওখানে ওভাবে ছিলে? হঠাৎ একজন লোক রুমের ভেতরে আস্তে আস্তে বলল, মা একটু থামো তো। এ সময় এভাবে কেউ প্রশ্ন করে? কেন করব না? গোয়েন্দা পুলিশের মা তো আমি। তা তো অবশ্যই, কিন্তু মেয়েটা এখন অনেক রেস্টের প্রয়োজন। এখন ওনাকে প্লিজ ডিস্টার্ব করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। অতএব মহিলাটি চলে গেলেন। যার কিছুক্ষণ পর নীরবতার শক্ত দল ভেঙে ইয়াসিনুল বললেন, আমি ইয়াসিনুল সরকার, গোয়েন্দা পুলিশের অফিসার। সবই জয়েন করছি। এতদিন পড়াশোনার তাগিদে দেশের বাইরে ছিলাম। কিছুদিন হলো দেশে এসেছি। এবং আপনি? ভাঙা কণ্ঠস্বরে শান্তা বলল, আমি শান্তা। শুধু শান্তা, পদবী নেই? ছিল একসময়, কিন্তু এখন নেই। বুঝলাম না, প্লিজ একটু ক্লিয়ার করে বলুন। কিছুক্ষণ চুপ থেকে অতঃপর শান্তা অশ্রু দুনয়নে ভিজিয়ে বলেই ফেলেন, প্লিজ আমাকে বাঁচান। অবাক হয়ে সাথে সাথে প্রত্যুত্তরে ইয়াসিনুল সরকার বলেন, বাঁচাবো মানে? অতঃপর আবারও কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল শান্তা। কিন্তু আর থাকতে পারল না এভাবে। তার কেন যেন মনে হলো এই লোক তাকে কিছুটা হলেও সাহায্য বলে কিছু করতে পারবেন। তাই পরিশেষে এহাসনুল সরকারের কাছে শান্তা নিজের জীবনের সমস্ত ঘটনাবলী খুলে বললেন। যা শোনার পর এখনও ইয়াসমিন সরকার বেশ একটা চুপ করে আছেন। অনেকক্ষণ যাবৎ তিনি ভাবলেন এবং পরিশেষে খানিকটা মুচকে এসে তিনি বললেন, চিন্তা করবেন না। যতদিন এসব কিছুর কোনো সমস্যা সমাধান না হয়, ততদিন আমাদের বাড়িতে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন। এখন একটু বিশ্রাম নিন, পরে আবার কথা বলেন। কথাগুলো বলার পর ইয়াসিনুল সরকার চলে গেলেন। আজ প্রায় 15 দিনের মতো অতিক্রম হলো। শান্তা এখনও তাদের বাড়িতে রয়েছে। ঘড়ির কাঁটা সকাল 10টা 30। সোফায় বসেছিল শান্তা। তখন এক কাপ চা শান্তার দিকে এগিয়ে দিয়ে ইয়াসিনুল সরকারের মা একটু হেসেই বলেন,
আমার হাতে স্পেশাল চা শুধু তোমার জন্য। মন একদম ভালো ছিল না শান্তার, তবু দুঃখ লুকিয়ে মুখে হাসি রেখে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে যাবে মাত্র কিন্তু পারল না। কারণ স্বরূপ আচমকা অ্যাসনুল সরকার একটা লোক বাড়ির ভিতরে নিয়ে এসেছেন, যাকে দেখা মাত্র গরম চায়ের কাপটা শান্তার পায়ের উপর পড়ে গেল। যদি এতে তেমন একটা ভ্রুক্ষেপ নেই শান্তার। হতভম্ব হয়ে শান্তা বলে উঠল, সোহান। চোখের দৃষ্টি অগোচরে শান্তাকে দেখা মাত্র ছুটে এসে জড়িয়ে ধরার আপ্রাণ চেষ্টা করলো সোহান, কিন্তু পারল না। পরক্ষণে তীব্র গতিতে শান্তা কষে একটা থাপ্পড় বসিয়ে দিল সোহানের ফর্সা গালে এবং রাগান্বিত হয়ে বলল, আমাকে জড়িয়ে ধরার অধিকার সেই পূর্বেই তুমি হারিয়ে ফেলেছো সোহান। খবরদার আমাকে মোটেও ছোঁয়ার চেষ্টা করবে না। আমি তোমার মতো অমানুষকে এখন শুধু ঘৃণা করি, শুধুই ঘৃণা। আর তাছাড়া ইয়াসনুল ভাই, আপনি সব কিছু জেনে ওকে কেন এখানে নিয়ে এসেছেন? জবাবে গম্ভীর কণ্ঠে ইয়াসনুল সরকার বলল, কারণ ও আমার ভাই, চাচাতো ভাই, যেটা আমি জেনেও বলিনি তোমায়। অবাকের শীর্ষ সীমানায় দেওয়াল ভেঙে শান্তা পরক্ষণে বলে, কি? হ্যাঁ শান্তা, তুমি ঠিকই শুনেছ। এতদিন তোমাকে এসব কথা না বলার বিশেষ একটা কারণ ছিল, হয়তো তুমি জানো না। তুমি যেদিন আমাকে সব কিছু খুলে বলেছিলে, সেদিন থেকে আমি তদন্ত শুরু করে দিয়েছিলাম এবং সর্বপ্রথম আমি এই রহস্যের উন্মোচন ঘটাতে সক্ষম হতে পেরেছি, যেটা হলো আমার চাচাতো বোন রহিকা সংসার জীবনে কখনো সুখী হতে পারেনি। আমার জানা মতে সন্তান না হওয়ার জন্যই মূলত তার সংসার ভেঙেছে। সে যাই হোক, মূল কথায় আসি। প্রথমত দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করায়। এই বিয়েটা যতটা আমার চাচি অর্থাৎ সোহানের মা মুখে বলুক না কেন, আমি মেনে নিয়েছি। আসল সত্যি বলতে এটাই যে সোহানের মা কোনোদিন তোমাদের বিয়ে মন থেকে মেনে নেয়নি, কারণ তিনি সর্বদা চাইতেন পুত্রবধূ হিসেবে নিজের বড় ভাইয়ের মেয়েকে বাড়িতে নিয়ে আসতে। তাই তো মাঝে মধ্যে প্রায় সময় তিনি সোহানকে বিভিন্নভাবে নানান ধরনের কায়দা অবলম্বন করে তোমার বিরুদ্ধে উস্কানিমূলক কথা শুনিয়ে মূলত সংসার ভেঙে দেওয়ার কতই নিখুঁত চেষ্টা করতেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতেন। কারণ সোহান তখন মরতেও মাথার গহীনে এসব ভুলে প্রবেশ করাতেন না। ব্যাস, এতটুকুর মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন। দ্বিতীয়ত, ফারিয়া মনের গহীনে সোহান এতটাই গেঁথেছিল যে ওর দেহের রক্তের সাথে এতটাই মিশেছিল যে সোহানকে সম্পূর্ণ নিজের করে পেতে যা ইচ্ছে তাই করার সক্ষমতা রাখতে। হঠাৎ শান্তা বলে উঠল, যা ইচ্ছে তাই? হ্যাঁ, যা ইচ্ছে তাই। অবশ্য স্বয়ং এই ফারিয়া নামক জঘন্য মেয়েটার মাতৃত্ব নিয়ে উস্কানিমূলক কথার বশীকরণের শিকার হয়ে মূলত সেদিন 2 মাসের শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর মুহূর্তে ইচ্ছাকৃতভাবে তোমাকে রহিকা পিছন থেকে ধাক্কা দিয়েছিল। তাছাড়া এমনিতে সে তোমাকে প্রথম থেকে সইতে বা সহ্য করতে পারত না, যেটা তুমি পূর্বেই বেশ উপলব্ধি করেছিলে। রহিকা ও ফারিয়া উভয়কে গ্রেপ্তার করা হয়েছে। ওদের দুজনের কে আইন অনুযায়ী কঠোর শাস্তি প্রদান করা হবে। এতক্ষণে হয়তো তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। জবাবে শান্তা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠস্বর প্রয়োগ করে বলল, তাহলে সন্ত্রাসবাদীদের কন্ট্রাক্ট দিয়ে লঞ্চে আমাকে মেরে ফেলার অপচেষ্টা সোহানকে এখনও কেন গ্রেপ্তার করা হলো না ইয়াসিন ভাই? ভুল মানে? সোহান তোমাকে মারার জন্য সন্ত্রাসীদের কন্ট্রাক্ট দেয়নি। তাহলে কে দিয়েছিল? ফারিয়া। কিন্তু ওদের মুখে তো সেদিন আমি স্পষ্ট শুনেছিলাম সোহানের নামটা। ওটা পূর্বে কন্ট্রাক্টে দেওয়ার সময় ফারিয়া তাদের বলে রেখেছিল তোমার সম্মুখে সোহানের নামটা উল্লেখ করতে, কারণ ফারিয়া চেয়েছিল মৃত্যুর আগ মুহূর্তে তুমি শুধু এটাই জানবে যে সোহান তোমাকে মারার জন্য ওইসব সন্ত্রাসীদের কন্ট্রাক্ট দিয়েছিল। প্রতিউত্তরে এবার শান্তা আর কিছু বলল না, চুপ করে রইল। অতএব খানিক ভাবায় বিভোর হয়ে থাকার পর শান্তা বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু জানি না কেন জানি আমি অতি সহজে সোহানকে ক্ষমা করে দিতে পারছি না। সেই দিন একটু হলেও আমার প্রতি আমার কথার উপর বিশ্বাস রাখা উচিত ছিল। মুচকি হাসলেন ইয়াসিনুর সরকার। তেমন কিছু বললেন না। তিনি চলে গেলেন বাম দিকে থাকা রুমটায়। এতক্ষণ যাবৎ ইয়াসিনের মাও ওখানে ছিলেন। অতঃপর তিনি সোফা থেকে উঠে চলে গেলেন। এখনো চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছে সোহান। আর বা কতক্ষণ? পারছে না সোহান এভাবে চুপটি মেরে থাকতে। আচমকা শান্তার হাত শক্ত করে চেপে ধরে সোহান এবং কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমায় ক্ষমা করো শান্তা। সেদিন তোমার কথাগুলো একটু হলেও আমার বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি করিনি। সন্তানকে নিয়ে মনে অনেক বড় বড় স্বপ্ন পোষণ করেছিলাম, কিন্তু হঠাৎ নিজের ওইটুকু বয়সী সন্তানের এরূপ মৃত্যু আমি মেনে নিতে পারিনি। আমার মাথা প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেদিন ভেবেই নিয়েছিলাম তোমার অসাবধানতার কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে। তাই তো মনের ভীষণ রাগের উৎপত্তি হয়েছিল আমার। তোমাকে নিয়ে বলা বাবা মা পরিবারের ছোট ছোট মিথ্যে কথাগুলো কেন যেন আমার নিকট তখন সত্যি মনে হয়েছিল। পরিশেষে পরিবারের প্ররোচনা এবং তাদের প্রত্যেকের উস্কানিমূলক কথা আমাকে বেশ বিভ্রান্তির মধ্যে ফেলেছিল। তাই অনেক রাগে ক্ষোভে বাধ্য হয়ে সেদিন তোমায় বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি ফারিয়ার সাথে বিবাহ বন আবদ্ধ হব, কিন্তু সেটা আমি মন থেকে বলিনি। তুমি চলে যাওয়ার পর আমি এক প্রকার সবার সামনে ফারিয়াকে বিয়ে না করার কথা সোজাসাপটা শুনিয়েই দিয়েছিলাম, যার মাত্র কটা দিন পর। কে আমি কিন্তু তোমার নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু তোমার অবর্তমানে ফোনটা তোমার বাবা ধরেছিল। আমাকে কিছু বলতে গিয়েও বলতে পারেননি উনি।
তার পূর্বে ফোনটা ওনার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। মূলত স্বয়ং তোমার মাই তোমার বাবার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আমায় থ্রেট দেন এবং বলেছিল তোমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে স্পষ্ট আর ফোন করতে নিষেধ করেন। তবুও আমি বেশ কয়েকবার কল করেছিলাম। কিন্তু তৎক্ষণাৎ ফোন বন্ধ করে রাখা হয়েছিল। তাছাড়া বিভিন্ন উপায়ে তোমার সাথে যোগাযোগ করার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। যদিও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অযথা ভুল বুঝে নানাভাবে কষ্ট দিয়েছি, প্লিজ ক্ষমা করো আমায়। এতক্ষণে চুপচাপ সোহানের কথাগুলো দাঁড়িয়ে দিয়ে শুনছিল শান্তা। একটু শব্দ করেনি, নিজেকে শক্ত করে কিছুটা নিচ দিকে তাকিয়ে। ঝটকা মেরে সোহানের কবল থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিশ্চুপ হয়ে চলে গেল শান্তা। পিছন থেকে সোহানের কাঁধে হাত রেখে অ্যাশোলিনার বলল, চিন্তার কোনো কারণে আস্থারা খুব দ্রুত সব কিছুর সমাপ্তি হবে। আচমকা অ্যাশোলিনা সরকারের ফোন বেজে উঠল। রিসিভ করার সঙ্গে ওপাশ থেকে একজন কনস্টেবল বলল, স্যার আপনার চাচাতো বোন আর মামাতো বোন উভয়ে থানায় নিয়ে আসতে না আসতে তারা দুজনে হঠাৎ বমি করে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায়। ওনাদের অবস্থা খুবই গুরুতর হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাওয়া যায়নি। তারা দুজনে দম ছেড়ে দেয়। মানে? সরি স্যার, ওনারা দুজনে মারা গেছেন। কথাটা শোনা মাত্রই হাত থেকে ফোনটা পড়ে গেল ইয়াসমিনের সরকারে। সেই মুহূর্তে শান্তার রুম থেকে চিৎকার ভেসে এলো তাদের কানের নিকট। তারা উভয়ে দ্রুততার সাথে এগিয়ে রুমের দিকে এবং দেখলো কালো রঙের একটা খাম হাতে নিয়ে শান্তা সেন্সলেস অবস্থায় ফ্লোর পড়ে আছে, যা তাদের দুজনকে হতবাক করে তুলল। মাথার পেছনের দিক থেকে প্রচুর রক্তপাত হচ্ছে, মাথা ফেটে গিয়েছে শান্তার। অতএব শান্তাকে অতি শীঘ্রই হাসপাতালে নিয়ে আসা হলো। চিন্তিত হয়ে অ্যাসনুল সরকার উদ্দেশ্য করে সোহানের চোখের কোণে অশ্রু মুছে বলল, ভাই শান্তার কিছু হয়ে যাবে না তো? কাঁধে হাত রেখে ভরসা প্রদান করলো ইয়াসনুল সরকার। এত নেগেটিভ চিন্তাধারা মাথার গহীনে নিস না, শান্তার কিছুই হবে না, আস্থা হারাস না। অতঃপর ডাক্তার বেরিয়ে আসেন এবং খানিকটা নরম কণ্ঠস্বর প্রয়োগ করে বললেন, তেমন একটা রক্তক্ষরণ হয়নি বলে আজ বিপদমুক্ত। সঠিক সময়ে নিয়ে এসেছেন। 2 ঘন্টা পর ওনার জ্ঞান ফিরবে। তখন চাইলে কথা বলতে পারেন। তবে ওনাকে অবশ্য 2-3 দিনের মতো হাসপাতালে থাকতে থাকবে। ডা ডাক্তারের উদ্দেশ্যে স্মরণ করল, থ্যাংক ইউ ডক্টরস। অতএব ডাক্তার চলে গেল। তারা উভয়ে বেডের পাশে বসে আছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মিটমিট করে চোখ মেলে তাকালো শান্তা। সাথে সাথে নিজেকে আর কোনো ক্রমে সংযত রাখতে না পেরে শান্তাকে খানিকটা জড়িয়ে ধরে শোয়ান বলল, তুমি ঠিক আছে তো? যা দেখে ইয়াসিনুল সরকার বাম দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কন্ট্রোল সোহান, শান্তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। থতমতকে শোয়ান বলল, ও সরি ভাইয়া। অতএব শান্তার নিকটে এসে দাঁড়িয়ে ইয়াসিনুল সরকার প্রশ্ন করলেন, কী হয়েছিল শান্তা? কিছুটা ধীরে ধীরে শান্তা বলল, রুমে আসার পর জানলার ধারে হঠাৎ পূর্ব পরিচিত কালো রঙের একটা খাম দেখে আমি কিছুটা আটকে উঠছিলাম। কাঁপা কাঁপা হাত দিয়ে খামটা হাতে নিতে আচমকা বাইরে থেকে একটা লোককে দেখতে পাওয়া কেন্দ্র করে আমি চিৎকার করে উঠি এবং জানলার নিকটবর্তী স্থান থেকে পিছপা হলে শক্ত কিছু একটার সাথে বেজে ফ্লোরে পড়ে যাই। তারপর ঠিক কী হয়েছে তা অবশ্য সম্পূর্ণ আমার অজানার মধ্যে। তবে লোকটা সেই কুৎসিত বিকৃত পোড়ানো ঝলসানো মুখটা এখনও আমার চোখের সামনে প্রতিনিয়ত ভাসছে। আচ্ছা, সেই কালো খামটা এখন কোথায়? কী ছিল খামের ভেতর? কিছুটা হিমশিম খেয়ে অ্যাসোনিয়াল সরকার বলে, ও শিট, ও খামটা মনে হয় বাড়িতেই রয়েছে। তাড়াহুড়ো খামের ব্যাপারটা ভুলে গেছি। আচ্ছা শোন, তুই তাহলে এখানে শান্তার পাশে থাক, আমি আসছি। এখনই ইমিডিয়েট থানায় যেতে হবে। খানিকটা আশ্চর্য হয়ে শোন বলে, কী হয়েছে ভাইয়া? এই মুহূর্তে থানায় কেন? তোকে এখন এসব বলা উচিত না, তবুও বলছি। ফারিয়া ও রহিকা দুজনে থানায় নিয়ে আসার পর আচমকা বমি করতে করতে তারা নাকি মারা গেছে। এহসানুল সরকারের এরূপ কণ্ঠশাসনে সোহানসহ শান্তা চমকে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে সোহান বলল, এসব কি বলছে ভাইয়া? কিন্তু কিভাবে সম্ভব এটা? সত্যি কথাই বলছি, শান্তার এরূপ ঘটনার একটু পূর্বে একজন কনস্টেবল ফোন করে আমায় এসব জানালো। তাহলে এতক্ষণ যাবৎ কেন বলনি আমায়? বলতে ইচ্ছে করেনি। আমি যাচ্ছি, তুই একদম শান্তার দৃষ্টিগোচর হবি না। সর্বক্ষণ ওর পাশেই থাকবি, বিপদ কিন্তু বলে আসবে না সে। আমি আসছি। আর শোনো শান্তা, তোমাকে একটা কথা বলা ছিল। জি বলুন ভাইয়া। যেদিন তোমার মায়ের কবল থেকে বাঁচার জন্য তুমি পালিয়েছিলে, সেদিনের পর তোমার মা আর তোমার বান্ধবী দুজনেই নিখোঁজ। এখনও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি? তাহলে তারা কোথায়? তারা কি হচ্ছে এসব? জানি না। তুমি শান্ত হও। তোমার বাবার খুনের মামলা তো বরিশালের কুয়াকাটায় করা হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। আর এসব নিয়ে তুমি আর সোয়ান মোটেও ভেবো না। অতএব ইয়াসমিনের সরকার হাসপাতালের কেবিন থেকে সোজা থানায় চলে এলো। লাশ দুটোর দিকে তাকাতে আঁতকে উঠলেন তিনি। একজন কনস্টেবল ডেকে বললেন, এদের মৃত্যুর কোনো কারণ কি খুঁজে পাওয়া গেছে? না স্যার, একটু পরে তাদের লাশগুলো পোস্টমর্টম করার জন্য নিয়ে যাওয়া হবে। আশা করছি তারা পরেই কিছু হয়তো জানা যাবে তাদের এরূপ মৃত্যু সম্পর্কে। পোস্টমর্টমের পর রিপোর্ট বের হলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে স্যার। অতএব ইয়াসমিনের সরকার থানা থেকে বেরিয়ে গেলেন। গলির ছোট্ট একটা রাস্তা ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে গমন আরম্ভ করলেন। কারণ থানা থেকে তাদের বাড়ি কিন্তু বেশ দূরে নেই। বাড়িতে পৌঁছানো মাত্র ওনার মা ওনাকে জিজ্ঞেস করলেন, শান্তা এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, শান্তা সম্পূর্ণ ঠিক আছে।
যাক, তাছাড়া তুই এসেছিস ভালো হয়েছে। এখন আমাকে একটু হাসপাতালে শান্তার কাছে নিয়ে চল। তুমি অসুস্থ মা, তোমার না যাওয়াই উত্তম। ওখানে সোহান আসে শান্তার পাশে, সব কিছু সামলে নিতে পারবে। কথাগুলো বলার পর বেশ একটা তাড়াহুড়ো করে রুমে এসে কালো খামটা খুঁজতে লাগলো ইয়াসিনের সরকার, কিন্তু কোথাও পেলেন না। হতাশ হয়ে বিছানার বসার সাথে পিছন থেকে ইয়াসিনের সরকার মা বলে উঠলেন, কি হয়েছিল ওয়াসিল? এভাবে কি করছিস? তেমন কিছু না, এখানে একটা কালো রঙের খাম ছিল, সেটা এখন কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? আমি জানি না বাবা, কাজের মেয়ে ঘর পরিষ্কার করছিল, হয়তো ফেলে দিয়েছে। ও হো, ওটা বেশ গুরুত্বপূর্ণ একটা খাম ছিল মা। সরি বাবা, আমি জানলে তো আগের থেকে খামটা যত্ন করে রেখে দিলাম। পরিচিত অ্যাশনাল সরকার তেমন কিছু বললেন না, বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে অবশ্য ফোন বের করে একবার সোহানকে বলেছিলেন তিনি বরিশালের কুয়াকাটা যাচ্ছেন। অতএব ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ যাবৎ জার্নির পরে অ্যাশনাল সরকার কুয়াকাটা এসে পৌঁছালেন। তারপর শান্তার বাবার খুনের মামলা যে থানাতে করা হয়, সেই থানার ওসির সাথে সাক্ষাৎ করে তিনি জানতে পারলেন শেরু ভাই সম্বন্ধে আরও বিভিন্ন ধরনের তথ্য। অবশেষে ইয়াসিনুল সরকার ওসি সাহেবের সাথে আলাপ আলোচনা শেষ করার পর নিজের গন্তব্যের পথে রওনা দেন। কিন্তু এটা তিনি যে কল্পনা করতে পারেননি, নিজের বাড়ির নিকট এসে তাকে এত বড় হৃদয় বিদারক ধাক্কা সামলাতে হবে। সহানুভূত কণ্ঠে এসআই হাবিবুল্লাহ বললেন, আপনি আসার প্রায় 30 মিনিট পূর্বে এই ঘটনাটি ঘটেছে। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বাড়িতে আগুনের সূত্রপাত, যার স্বরূপ আগুনে অগ্নিদগ্ধ হয়ে আপনার মায়ের মৃত্যু। লাশের ধ্বংসাত্ম পুড়ে গেছে না দেখার বিশেষ অনুরোধ রইল। সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিনের সরকার, মুখের ভাষা আজ তার হারিয়ে গভীর অরণ্যে। জগৎ যেন ঘুরছে ওনার মাথায়, হাত পা কাঁপছে, ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। চোখের কোণে জলগুলো স্পষ্ট টলমল করছে। নিজেকে কোনো মুহূর্তে সংযত রাখার কোনো কুল পাচ্ছে না তিনি। যে কুলে ওঠার চেষ্টা করছে সে কুলে ওনাকে দূরে ঠেলে দিচ্ছে। অতঃপর এসআই হাবিবুল্লাহ এত করে বলার পরও ওনার কথাগুলো অগ্রাহ্য করে তালিকায় যুক্ত করে নিজের গর্ভধারিণী মায়ের লাশ দেখতে চাইলেন উনি। অবশেষে এহসানুল সরকার যখন তার মায়ের লাশ দেখানো হলো, তখন তিনি মাত্রই একেবারে দেখে নিশ্চিন্তে বলে দিলেন, এটা আমার মায়ের লাশ নয়। যার পর কিছুটা হতভম্ব হলে এসআই হাবিবুল্লাহ বললেন, আপনি সত্যি কি নিশ্চিন্ত হয়ে বলছেন এটা আপনার মায়ের লাশ না? নাকি লাশের অর্ধাংশ জঘন্যভাবে পুড়ে যাওয়াতে মূলত চিনে উঠতে না পারাকে কেন্দ্র করে এমন বলছেন? আমার মায়ের লাশ যতই না আগুনে পুড়ে যাক বা চেহারা জ্বলছে লাগ, তবুও আমি আমার মাকে খুব ভালো করেই চিনি। এটা আমার মায়ের লাশ একদমই না, সম্ভবত অন্য কোনো মহিলার লাশ হবে। জানি না আমি কে এই মহিলা, আমাদের বাড়িতে কী বা করছিল। দেখো তো, বাসার কাজের মেয়েও মনে হচ্ছে না, কারণ এতটা বয়স্ক কাজের মেয়ে নয়। এছাড়া তো সচেতনতা নিরাপত্তার পরে বাসার গ্যাস সিলিন্ডার কী করে বিস্ফোরণ হতে পারে? এখন সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, আমার মা কোথায়? প্রার্থনা উপর আল্লাহর নিকট মা যেন সলিহ সালামতে থাকে। ষড়যন্ত্র কীভাবে? গভীর কোনো ষড়যন্ত্র। এসআই সাহেব শুনুন, আপনি বরঞ্চ এই লাশটাকে নিয়ে যান, আমি আমার মায়ের খোঁজ ঠিক বের করতে পারবো। অতঃপর এসআই হাবিবুল্লাহ সাহেব কিছুটা বললেন, লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করার পর চলে গেলেন। বাবার তৈরি বাড়ির সামনে এখনও দাঁড়িয়ে আছে ইয়াসিনুর, যে বাড়িটা আজ ভাঙাচুরায় রূপান্তরিত হয়েছে। অনবরত পরিচিত আত্মীয় স্বজনে কল করেছেন ইয়াসিনুর সরকারকে, কিন্তু তবুও মায়ের কোনো খোঁজ তিনি পেলেন না। আজ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, এখনও নিজ মায়ের কোনো সন্ধান পাননি উনি। নিরাশ হয়ে হাসপাতালে কেবিনে বাইরে বসে আছেন তিনি। বহু বছর আগে ছোটবেলায় বাবার মৃত্যুর পর এক মা ছিলেন, যিনি সব সার্বক্ষণিক গাছ হয়ে ছায়া প্রদান করতেন। আর সেই মা ওনার পাশে নেই। পিছন থেকে কাঁধে হালকাভাবে স্পর্শ করে শোয়ান, ভাইয়া চাচির কোনো সন্ধান পেলে? হতাশাযুক্ত কণ্ঠে ইয়াসমিনের সরকার বলেন, না, এখনও কোনো খোঁজ পাইনি। কি বলছো? আচ্ছা, ওই লাশটি চাচির নয় তো? শাট আপ সোয়ান, ওটা মায়ের লাশ নয়। ওটা আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলতে পারি। সরি ভাইয়া, তবে আমার তো এখন মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র থাকে। তোকে এসবে ইন্টারফেস করতে হবে না। আজ হাসপাতাল থেকে শান্তার রিলিজের দিন, সন্ধ্যায় বাসে উঠিয়ে দিব, শান্তাকে নিয়ে তোদের বাসায় চলে যাস। এসব কেউ ভুলভাল শব্দ প্রয়োগ করছো ভাইয়া। তোমাকে আমরা একা রেখে কোনো ক্রমেই যেতে পারি না, তুমিও আমাদের সাথে চলো। না সোহান, আমার এখানে থাকাটা বিশেষ প্রয়োজন। এদিকে আমি একাই হ্যান্ডেল করতে পারবো। তুই শান্তাকে নিয়ে তোদের বাড়িতে চলে যা। তাছাড়া তোর মায়ের মনটা কিন্তু তেমন একটা ভালো না। মেয়ে যতই অন্যায় করুক না কেন, মায়ের মন বলে কথা। আর হ্যাঁ, শান্তাকে একটু একটুর জন্য চোখের দৃষ্টির আড়াল করবি না। অতঃপর ইয়াসমিনের সরকার বসা থেকে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় সোয়ান এবং শান্তাকে বাসে উঠিয়ে দেওয়ার পর ফুটপাতে একটা পথ ধরে আনমনে হাঁটছিলেন। হঠাৎ করে ইয়াসমিন সরকার থেমে যান এবং একটু কড়া কণ্ঠে রাস্তায় একটা ছেলেকে ডাক দিলেন। ছেলেটির কাছে আসলে তার ডান হাতে থাকা কালো রঙের খামটা নিজের তত্ত্বাবধানে এনে তিনি বললেন, এই খামটা তুই কোথায় পেয়েছিস? ছেলেটা খানিকটা ভীতু গলায় জবাব দিয়ে, এটা ময়লার ডাস্টবিনে এটা পড়েছিল, সুন্দর লাগছিল তাই উঠাই নিছে। বুঝেছি, তা তোর হাতে কি খাবার? ডাস্টবিনের? ছেলেটা এবার ফিক করে একটু হাসলেন। রাস্তার ছেলে কিন্তু ওর হাসিটা অনেক দারুণ। অতঃপর ছেলেটি বলল, হ্যাঁ,
যার পর ছেলেটার মাথায় অনেকটা হাত বুলিয়ে কিছু টাকা ধরিয়ে ইয়াসমিনের সরকার বললেন, তুই আমার অনেক বড় একটা উপকার করলি, যার কাছে এই টাকাটা কিন্তু অতি সামান্য, ভালো থাকিস। অতঃপর ইয়াসমিনের সরকার সেখান থেকে দ্রুত প্রস্থান আরম্ভ করলেন। রাস্তার ছেলেটি বেশ কিছুক্ষণ ইয়াসমিনের সরকারের দিকে অদ্ভুত একটা চাহনিতে তাকিয়েছিলেন। এরপর মুচকি একটা হাসি দিয়ে ছেলেটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। কালো রঙের খামটা চিনতে ইয়াসমিনের সরকার একদম ভুল হয়নি। সে নিশ্চিত এটাই সেই খাম, যেটা হয়তো বাড়ির কাজের মেয়ে ফেলে দিয়েছিলে। হাঁটতে হাঁটতে তিনি খামটা খুলে বের করে পড়তে লাগলেন। চিঠির শুরুতেও একটাই কথা বড় করে লেখা ছিল, অন্যায় করেছিল তাই তো উভয় পেয়েছে উপহার স্বরূপ মৃত্যু, সেরু ভাই। চিঠিটা পড়ে বেশ কয়েকবার পরপর একজন কনস্টেবলের ফোন ইয়াসমিন সরকারকে জানালো, স্যার পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে, কী লেখা আছে সাথে? মৃত্যুর একদিন পূর্বে তারা দুজনে এমন এক ওষুধ খেয়েছিল যেটা আমাদের দেশে পাওয়া যায় না। খুব মারাত্মক একটা ওষুধ, যেটা যে যখন যে সময় সেবন করে ঠিক পরদিন সেই সময় তার মৃত্যু হবে। স্যার আপনি শুনছেন তো? হ্যালো হ্যালো। ইয়াসমিনের সরকার কিছু বলছেন না, চুপচাপ। অতএব ফোনটা আস্তে করে কেটে দিলেন। তারপর হাতে থাকা কালো রঙের খামে চিঠিটা ফেলে দিয়ে একটা হোটেলের দিকে অগ্রসর হতে লাগলেন। কারণ তাদের বাড়ি এখন মানুষের বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে। খানিকটা সময় একটা হোটেলে এসে রুম ভাড়া করলেন তিনি। কড়া শীতের মাস, তবুও এখন গরম লাগছে তার। এসিটা চালিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বিছানায় বসে পড়লেন। দুখানা চোখ বন্ধ করে মনে মনে নিশ্চিত হয়ে অ্যাস্ট্রোনট সরকার বললেন, তার মানে রহিকা এবং ফারিয়ার মৃত্যুর পেছনে শুধু শেরুবাই রয়েছে। আচমকা ওনার চোখ লেগে এলো। ঘুম আসছে না ভীষণ। না জানি কত রাত না ঘুমে কেটেছে তার নির্ঘুমে। ঘুম প্রায় অঢেল হয়ে পড়েছিল অ্যাস্ট্রোনট সরকার, কিন্তু ঘুমাতে পারেনি। তবে ঘুমের ঘোরটা কাটেনি। অপরিচিত একটা নাম্বার থেকে কলটা রিসিভ করে তিনি বললেন, কে আপনি? জবাবে ওপাশ থেকে কেউ একজন গম্ভীর কণ্ঠস্বর প্রয়োগ করে বলেন, আপনার মা হাসপাতালে ভর্তি আছেন। শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত বড় হাসপাতালে, দ্রুত চলে আসুন। কথাটা শোনা মাত্র ঘুমের ঘোরটা ওনার নিমেষে কেটে গেল। সঙ্গে সঙ্গে উনি বললেন, কে বলছেন? কে আপনি? আমার মা হাসপাতালে ভর্তি। কী হয়েছে মায়ের? মা ঠিক আছেন তো? প্লিজ উত্তর দিন। আমি শেরু ভাই বলছি। শেরু নামটা শুনে সাথে সাথে চমকে উঠলেন ইয়াসমিন সরকার। কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। তার আগে ওপাশ থেকে কলটা কেটে দেওয়া সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে রাখা হয়। মাথায় হাত দিয়ে ভাবতে বিভোর হয়ে অ্যাস্ট্রন সরকার। কী করা উচিত তার? কিছুই যেন ভেবে পাচ্ছেন না উনি। আর এক মুহূর্তের জন্য বসে রইলেন না তিনি। দ্রুত তাই রওনা আরম্ভ করে দেন। মাথাটা গহীনটা অজস্র টেনশনে এসে ভিড় জমাচ্ছে। শতবার চেষ্টা করে অ্যাস্ট্রন সরকার কিছু টেনশন মুক্ত হতে পারছে না। পরিশেষে সেই হাসপাতালে এসে উনি জানতে পারলেন তার মা সত্যি সত্যি এই হাসপাতালে ভর্তি আছে। অবস্থা অনেকটা গুরুতর। এই মুহূর্তে মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে চোখের জল থামাতে ব্যস্ত তিনি। বুকের ভেতর অশ্রু শুকিয়ে যেন রক্ত পড়ার উপক্রম। শেষমেশ বহু বাধাকে উপেক্ষা করে মনকে শক্ত করে অ্যাসন সরকার একজন নার্সকে ডেকে বললেন, আমার মাকে এখানে কে অথবা কারা ভর্তি করেছেন? আপনি কিছু বলতে পারেন? জি স্যার, 3জন লোক আপনার মাকে গুরুতর অবস্থায় এখানে নিয়ে এসেছিলেন। একটু পূর্বে তারা সবাই এখানে ছিল। তারা এখন কোথায়? জানি না স্যার। অতঃপর অ্যাসন সরকার নার্সটিকে আরও কিছু জিজ্ঞাসা করেন। দ্রুত হাসপাতালে আনাচে-কানাচে খোঁজাখুঁজিতে মগ্ন হয়ে পড়লেন, কিন্তু কোথাও তাদের চিহ্নটুকু পাওয়া গেল না। তাছাড়া সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। কে করেছে এমন জঘন্যমূলক কাজ, যেটা হাসপাতালের কর্তৃপক্ষের কাছে এখনও অজানা? আবারও নিরাশ হলেন তিনি। মায়ের কেবিনের ঠিক সম্মুখে বসে পড়লেন। জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী স্থানে রয়েছে তার মা জননী। ডাক্তার বলেছে মাথায় অনেক আঘাত করা হয়েছে। ওরা 3জন যদি দ্রুত হাসপাতালে নিয়ে না আসতো, তাহলে বাঁচার আশঙ্কা একদম নিম্ন স্তরে নেমে আসতো। আজ 2 সপ্তাহ অতিক্রম হলো। ইয়াসমিনের সরকার মায়ের অবস্থা অনেকটা উন্নতি এখন। তবে ওনার মা ঠিকমতো কথা বলতে পারছে না। ডাক্তার বলেছেন কিছুদিন সময় লাগতে পারে সব ঠিক হতে। 2 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল ইয়াসমিনের সরকার। সেই মুহূর্তে 18 বছর বয়সী একটা মেয়ে আচমকা এগিয়ে এসে বললেন, ধরুন ভাইয়া। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটা লোক আপনাকে দেখিয়ে দিয়ে এই কালো রঙের খামটা দিতে বলল। মেয়েটির কথা শুনে ইয়াসমিনের সরকার বেশ অবাক হলেন। তারপর দ্রুত মেয়েটার হাত থেকে কালো রঙের খামটা নিয়ে বললেন, লোকটা দেখতে কেমন? এখন সে কোথায়? লোকটি কি একাই ছিল, না সঙ্গে আরও 2জন ছিল? বিরক্ত হয়ে মেয়েটা বললেন, লোকটা দেখতে অনেক জঘন্য ছিল, মুখ পোড়া ঝলসানো। তেমন কিছু বলতে পারবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, গন্তব্যে পৌঁছাতে হবে। তাছাড়া এই খামটা দিতে এসে আমার মূল্যবান অনেক সময় নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলার পর মেয়েটা চলে গেল। একটু থামলো না। শেরু ভাইয়ের খামের ভিতরে থাকা চিঠিতে কী লেখা আছে সেটা জানার গভীর আগ্রহে খাম খুলে চিঠি বের করে পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, আপনার মাকে বাঁচাতে চাইলে এক্ষুনি হাসপাতালের দিকে ছুটুন। দ্রুত ছুটুন, নতুবা তিনি বাঁচবেন না। বাঁচতে দেওয়া হবে না ওনাকে। আপনার চাচা ওনাকে মেরে ফেলবেন। আপনার মাকে বাঁচাতে চাইলে শেরু ভাই। চিঠিটা পড়ার পর কেন যেন শিহরণ অনুভূত হতে লাগলো ইয়াসমিন সরকারের। বিশ্বাস করতে পারছে না চিঠি থাকা এই লেখাগুলো পড়ে। আবার বিশ্বাস না করে এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। কারণ স্বরূপ শেরু ভাইয়ের লেখা এই পর্যন্ত কোনো চিঠি মিথ্যে প্রমাণিত হয়নি। তিনি আর একটু দেরি করলেন না। উত্তর দিকে ছুটতে লাগলেন।
হাসপাতালের এই দিকটা অবস্থিত। মূলত কিছু দরকারি প্রয়োজনের জন্য হাসপাতাল থেকে খানিকটা দূরে কারো অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। হাঁপাতে হাঁপাতে হাসপাতালের চৌখাট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। অতঃপর মায়ের কেবিনের সম্মুখে আসাতে আঁতকে ওঠেন ইয়াসমিন সরকার। চিৎকার করে একজন নার্সকে ডেকে দিয়ে উচ্চস্বরে বললেন, আমার মা কোথায়? প্রত্যুত্তরে নার্সটি ধীর কণ্ঠে বললেন, একটু আগে কিছু লোক আপনার মাকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিলেন, কিন্তু তারা সফল হতে পারেনি। তবে এখন আপনার মায়ের অবস্থা তেমন একটা ভালো না, তাই ইমিডিয়েট ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আই ডোন্ট আন্ডারস্টুড, এত বড় হাসপাতালে এরূপ ঘটনা কিভাবে হতে পারে? তারা কারা ছিল? আমার মাকে কেন মারতে এসেছিল? তাদের মধ্যে কেউ কি ধরা পড়ছে? সরি স্যার, তারা এসে হুট করে চলে যায়। সিসিটিভি ফুটেজের সাহায্যে আমরা একজনের মুখ চিহ্নিত করতে পেরেছি। ফুটেজটা আপনার দেখা প্রয়োজন। অতঃপর ইয়াসমিন সরকার নার্সটির পিছু পিছু গিয়ে ফুটেজ দেখলেন। সেখানে স্পষ্ট তার নিজের চাচার মুখচ্ছবিটা ফুটে উঠছে, যা ইয়াসমিন সরকার কল্পনার বাইরে। দ্রুত সোহানকে ফোন দিয়ে কর্কশ গলা বললেন, তোর বাবা কোথায়? বাবা তো গতকাল বাসা থেকে বেরিয়েছে, এখনো ফিরেনি। মা ফোন করে জিজ্ঞাসা করেছিল, বাবা একটু জরুরি ভিত্তিতে দূরে রয়েছে। কিন্তু কেন ভাইয়া? তোর বাবা কখনো বাসায় ফিরবে না, হয়তো অন্যত্র কোথাও পালিয়ে যাবে, নতুবা ধরা পড়লে জেল যাবে। কিছুটা আশ্চর্য হয়ে সোহান বলল, এসব তুমি কি বলছো ভাইয়া? তোর বাবা খানিক পূর্বে হাসপাতালে এসেছিল আমার মাকে খুন করার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে তোর বাবাকে পালিয়ে যেতে হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া, তোমার ভুল হচ্ছে। বাবা কেন এমন করবে? আমি জানি না। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট তোর বাবার মুখটা ধরা পড়ছে। আমি ভাবতে পারছি না এইসব তোর বাবা অর্থাৎ চাচা কেন আমার মাকে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করলো। এর পেছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই বড়সড় উদ্দেশ্য রয়েছে। আমাকে বের করতে হবে কি সেই উদ্দেশ্য। তাছাড়া আমাকে সব রহস্য ভেদ ঘটাতে হবে। সব কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে ফোন কেড়ে দিলেন তিনি। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে। বিচলিত হয়ে পড়লে চলবে না, কিছুতেই না। যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুক, ততটা শান্তশিষ্টতার লঙ্ঘন হচ্ছে তার। মা ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো ইয়াসমিন সরকারের আর কেউ নেই, কিন্তু তার মা জননী এখন তো প্রায় মৃত্যুযাত্রার প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। যে কোনো সময় যা কিছু হতে পারে। পানিহীন মাছ যেমন সম্পূর্ণ অচল, তেমন মায়ের ছায়া ছাড়া ইয়াসমিন সরকার অচল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরোলো। এখনও কাঁধে হালকা স্পর্শ করে সহানুভূতি স্বরকে ডাক্তার বললেন, আপনার মায়ের কন্ডিশন এতদিন অনেকটা উন্নত ছিল, কিন্তু এখন বেশ অনেকটা অবনতির দিকে চলে গেছে। তবুও কিছুটা আশঙ্কা রয়েছে বাঁচার। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। প্রার্থনা ছাড়া অবশিষ্ট কিছুই নেই। অতঃপর ডাক্তার চলে গেলেন। থমকে দাঁড়িয়ে আছেন ইয়াসমিন সরকার। চোখের জল টলমল গড়িয়ে পড়ছে, কিন্তু গাল বেয়ে পড়ছে না। অনেকের ভেতরটা নরম, উপরটা শক্ত, কিন্তু ইয়াসমিন সরকারের একটু উল্টো। তার ভেতরটা শক্ত, উপরটা নরম। পরের দিন 11টার সময় সোহান আর শান্তা উভয় হাসপাতালে এসে উপস্থিত। কড়া কণ্ঠে নিষেধাজ্ঞা প্রদান করা সত্ত্বেও তারা নেমে এসেছে। এমনকি জোরাজুরি করে 3 দিনের মতো হাসপাতালে থেকেছে। বিকেলের দিকে সোহান ও শান্তাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় সোহান বলল, জানি না ভাইয়া বাবা কেমন এমন করলো, তবে বাবা অন্যায় করেছে যেহেতু তার ফলস্বরূপ শাস্তি বাবাকে পেতেই হবে। তাছাড়া আমি আবারও বলছি, থেকে যাই না আমরা, চাচি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত। না, তোদের আর এখানে থাকতে হবে না। মায়ের অবস্থা এখন একটু উন্নত, আমি সবটা সামলে নিতে পারবো। তাছাড়া ভুলে গেলে চলবে না, বাড়িতে তোর মা একাই আছে। আর শোন শান্তা, তুমি তো শেরু ভাইকে দেখেছো, এখন একটা বলো আমায়, ওর মুখের আকার আকৃতি গঠন অথবা সে দেখতে কেমন? ওর কি মুখটা পোড়ানো ঝলসানো? শান্তা জবাব দিল, না ভাইয়া, ওর মুখটা পোড়ানো ঝলসানো তো বিকৃত নয়। তার মুখের আকার আকৃতি গঠন অনেক সুন্দর ছিল। তাছাড়া পোড়া ঝলসানো বিকৃত চেহারার লোকটা কে? হতে পারে শেরু ভাইয়ের 2 সহকারীর মধ্যে একজন, নতুবা অন্য কেউ। রহস্য সবাই বলবে। হঠাৎ সোহান আবার বলে উঠল, ভাইয়া থাকি না আর কদিন? চুপ কর, গাড়ি ছেড়ে দিবে মনে হচ্ছে। জলদি গিয়ে সিটে বস, আর হ্যাঁ, সাবধানে যাবি। অতঃপর সোহান আর কিছু বলল না, শান্তাকে নিয়ে সিটে বসলো। যার কয়েক মিনিট পর গাড়ি ছেড়ে দিল। ইয়াসমিনুল সরকার আর দাঁড়ালো না, হাসপাতালে চলে এলো। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 2 মাস পর মোটামুটি সুস্থতা লাভ করতে সক্ষম হলো ইয়াসমিন সরকারের মা। পরিশেষে ওনার নিজের গর্ভধারিণী মায়ের মুখে জানতে পারলেন সবটা। ইয়াসমিন সরকার মা জানলেন, শোন বাবা, হয়তো জানিস না তোর চাচা কতটা নিষ্ঠুর মানুষ। তুই যখন অনেকটা ছোট ছিলি, এসব মনে থাকাটাই স্বাভাবিক। তোর বাবা মারা যাওয়ার পর থেকে ওর লোভী চোখের নজর ছিল আমাদের এই সম্পত্তির উপর। ও চেয়েছিল বড় ভাইয়ের হঠাৎ মৃত্যুর সুযোগটা ব্যবহার করতে। অবৈধ অন্যায়ভাবে তোর বাবা সমস্ত জমিজমা সম্পত্তির হ্রাস করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এই নিয়ে পূর্বে তোর চাচার সাথে আমার অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, যা একসময় সমাধানও হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে এত বছর পর তোর চাচা আবার সেই পুনরূপ ধারণ করে জমি জামা নিয়ে আমার সঙ্গে তর্কাতর্কি সূত্রপাত ঘটে। এমনকি থ্রেট পর্যন্ত দিয়ে গেছিল জমি জমাগুলো তার নামে লিখে দিতে। তোকে এসব জানাতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমি চাইনি এসব নিয়ে তোর চাচার সাথে তোর আবার কোনো প্রকার বিভ্রাটের সৃষ্টি হোক। আমাকে না জানানোই মূলত তোমার ভুল ছিল মা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি কখনো ভাবতে পারিনি সম্পত্তির লোভের বশীকরণের শিকার তোর চাচা শেষ পর্যন্ত এতটা নিম্ন স্তরে নেমে যাবে। সেদিন তোর চাচা কয়েকজন লোক নিয়ে হুট করে বাসার ভিতরে এসেছিল। তখন আমি
তেমন একটা বুঝতে পারিনি তার মতিগতি ঠিক কী ছিল। যখন তোর চাচা পেছন থেকে আমায় আঘাত করলো তখন বুঝলাম তার উদ্দেশ্য কী। আহত করার পর গ্যাস সিলিন্ডার লিক করে চলে যায়। তারপর আর মনে নেই কিছু। বাঁচার ইচ্ছে তো একদম ছেড়ে দিয়েছিলাম। তবু জানি না কে হাসপাতালে নিয়ে আসলো আমায়। সেই যেই নিয়ে আসুক, তুমি ঠিক আছো ব্যাস। আর একটা কথা, এখনও তোমার মাথার গহীনে কিছুই ঢুকছে না। তাহলে ওই মহিলা কে ছিল যার মৃত্যু হয়েছে আমাদের বাড়িতে? কার কথা বলছিস? একটু ভেবেচিন্তে ইয়াসমিন সরকার নিজের ফোন বের করে সেই মহিলার পোড়া লাশটার ছবি দেখে মাকে প্রত্যুত্তর বলল, এই মহিলার লাশ আমাদের বাড়িতে পাওয়া গেছে, মূলত যার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটেছে। ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ আটকে উঠলেন ইয়াসমিন সরকার মা। জবাবে কাঁপা কণ্ঠে বললেন, এ তো শায়লার মতো লাগছে। শায়লা? হ্যাঁ, আমার বান্ধবী, তুই চিনবি না। তাছাড়া ওই দিন বাড়িতে ওর আসার কথা। অতঃপর ইয়াসমিনের সরকার নিজের মাকে বিশ্রামের কথাটা বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। মুহূর্তে একটা চায়ের দোকানে আছেন তিনি। গরম চায়ের কাপে এক কাপ চুমুক দিয়ে ভাবাতে ভাবাতে বিভোর। তিনি মনে মনে ভাবছেন, তার মানে মাকে আহত অবস্থায় রেখে গ্যাস সিলিন্ডার লিক করে চাচা চলে যাওয়ার পর বাড়িতে শেরু ভাইয়ের আগমন ঘটেছিল। কিন্তু শেরু ভাই কেন আসলো আমাদের বাড়িতে? আর মা বা কেনই বা বাঁচালো? তার কি কোনো উদ্দেশ্য ছিল নাকি ছিল না, জানি না আমি। তবে যার পরে হয়তো মায়ের সেই বান্ধবী বাড়িতে এসেছিলেন। তৎক্ষণাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়, যার ফলস্বরূপ আগুনে দগ্ধ হয়ে ওনার মৃত্যু হয়। দুদিন পর চার রাস্তার মোড়ে বটগাছের নিচে ফোন হাতে দাঁড়িয়েছিলেন ইয়াসিন সরকার। পাশ দিয়ে কালো কোট পরিধানে এক লোক যাচ্ছিল। হুট করে ইয়াসিন সরকার পেছন থেকে সেই লোকটার একটা হাত টেনে ধরে বললেন, শেরু ভাই। এতে লোকটা বেশ ধমকে দাঁড়ালেন। মুচকি হেসে ইয়াসিন সরকারকে আবার বললেন, তা তোমার মুখে এমন অবস্থা কেন? ওই দিন শান্তাকে বাঁচাতে ৫ জন বখাটে লোকজনের সঙ্গে ধস্তাধস্তি এক পর্যায়ে পেরে উঠতে না পেরে তাদের মধ্যে একজন তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, তাই না? ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে মুচকি এসে ইয়াসমিন সরকার আবার বলল, একটা হাত টেনে ধরে বললেন, পালানোর চেষ্টা করো না, সক্ষম হবে না। চারিদিকে পুলিশ ওত পেতে বসে আছে। পা বাড়ালে শ্যুট করে দিব। গতকাল তোমার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা তো তুমি ভালো করে জানো, ইনফরমেশন ছিল। আজ তুমি এখানে আসবে। ঠিক আসলে এবং পরিশেষে ধরা পড়ে গেলে। অবশেষে শেরু ভাইয়ের গল্পের সমাপ্তি ঘটল। মাথার হুডি সরিয়ে মুচকি এসে এক হাত বাড়িয়ে দিয়ে শেরু ভাই বলল, বলতে হচ্ছে আপনার বুদ্ধি বিচক্ষণতা অনেক তুখর। গ্রেপ্তার করুন, আই উইল বি রেডি। অতঃপর শেরু ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলো। কুয়াকাটা থানা ওসি সেখানে উপস্থিত। ইয়াসিনুল সরকার জিজ্ঞাসাবাদ করা করতে শুরু করতে যাবে, ঠিক তার আগেই ফোনটা বেজে উঠল ওনার। রিসিভ করার কিছুক্ষণ পর বলার পর শেরু ভাইকে উদ্দেশ্য করে ইয়াসিন সাল্লাম বললেন, আমার চাচার খুনটা তুমি করেছো তাই না? জবাবে শেরু ভাই কিছু বলল না, মুখখানি ঘুরিয়ে নিয়ে শুধু মুচকি হাসলো। এতে ওসি সাহেব অনেক রেগে বলল, শেরু ভাই কলার চেপে ধরে বলল, আমি এত কিছু বুঝি না। আমার স্ত্রী সন্তানের মৃত্যুর আসল রহস্য বল। আমার মেয়েকে তুই স্বার্থের জন্য কেন ব্যবহার করছিস? তোর উদ্দেশ্য কী? মনে তো হচ্ছে তুই আমার স্ত্রী সন্তানকে খুন করছিস। শেরু ভাই বলল, পোস্টমর্টম রিপোর্টে কী লেখা আছে? আমি আপনার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর মেয়েকে খুন করেছি? একটু চুপসে গিয়ে ওসি সাহেব আবার বললেন, না, তাহলে কলারটা ছাড়ুন। চুপ কর। কেন ছাড়বো? তুই একজন খুনি, পুলিশ হয়ে তোর কলার তো আমি ধরতেই পারি। তাছাড়া একটু পর যখন তুই থার্ড ডিগ্রির সম্মুখীন হবে তখন বুঝবি নিজের থেকে মুখ ফিটে সব কিছু বলার জন্য লাফালাফি করবি। ওসি সাহেবের কথা বলার পর অট্ট হাসিতে শেরুভাই বললেন, এসব থার্ড ডিগ্রির ভয় থাকলে তো আজ খুনি হতাম না স্যার। তাছাড়া আপনার মেয়ে মৃত্যুর আগে আমায় যা বলেছিল শুধু সেটাই চিঠিতে আমি উল্লেখ করেছিলাম, এর চেয়ে বেশি কিছু না। এতক্ষণ বেশ চুপ করেছিল ইয়াসমিনের সরকার। অতএব ওসি সাহেবকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাকিটা আমি বলছি ওসি সাহেব শুনুন। আপনার মেয়ে এক ঘনিষ্ঠ বান্ধবীর নাম মারিয়া। শুধু মাত্র ওর বয়ফ্রেন্ডকে খুন করার জন্য মূলত শেরু ভাই আপনার মেয়েকে ব্যবহার করেছে। এখন আসছি বাকি কথায়। আপনার দ্বিতীয় স্ত্রী পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, যা আপনার প্রথম স্ত্রী মেয়ে রিহানা জানতে পারে। এমনকি ব্যাপারটা আপনাকে জানাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। তার পূর্বে আপনার স্ত্রী অর্থাৎ রিহানার সৎমা ওকে খুন করার প্রচেষ্টা করে। ধস্তাধস্তি এক পর্যায়ে রিহানা ও সৎমায়ের প্রকোপ থেকে বাঁচাতে ওয়াশরুমে গিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু সে পারেনি। শেষ অবধি কুলিয়ে খুঁজে না পেয়ে আত্মরক্ষার তাগিদে ভারী কিছু হাতে উঠিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিতে আঘাত করে, যার ফলস্বরূপ সঙ্গে সঙ্গে আপনার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ঘটে। তারপর কিন্তু রিহানা আপনার নিকট ছুটে আসছিল। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সাগর সে শুকিয়ে যায়। মাঝ রাস্তায় থেমে যেতে হয় রিহানাকে। বাধা হয়ে দাঁড়ালো কম বয়সী বেশ কিছু বখাটে ছেলের দল। রিহানা নিজেকে আত্মরক্ষা আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু এইবার রিহানা সক্ষম হয়নি। পালিয়ে বেশি দূর যেতে পারেনি। পরিশেষে আপনার মেয়ে রিহানাকে ওরা জোর জবরদস্তি করে নদীর ধারে তুলে নিয়ে আসে, যার পর ধারালো অস্ত্র ঠেকিয়ে রাতের আধারে ধর্ষণ করার পর হনু নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর নদীর ধারে ছোট্ট পথ ব্যবহার করে মূলত শান্তার বাবাকে খুন করার পর শেরু ভাই
তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তারা রিহানাকে দেখতে পায়। জানলে সত্যি অবাক হবেন, সেই করুণ পরিস্থিতির মাঝে শেরু ভাইকে চোখের দৃষ্টি অগোচর সীমানা দেখতে পাওয়াকে কেন্দ্র করে না চাইলেও একটু মুচকি হেসেছিল রিহানা। এমনকি শেরু ভাইকে সর্বোচ্চ শক্তিতে জড়িয়ে পর্যন্ত ধরেছিল সেদিন। হয়তো এভাবে আর কোনোদিন পারবে না জড়িয়ে ধরতে। তারপর ঝাঁঝালো কণ্ঠস্বরে কয়েকটা কথা বলবার হুটহাটভাবে বখাটে ছেলেদের ফেলে যাওয়া ধারালো অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করে বসে, যা শেরু ভাইকে তৎক্ষণাৎ সম্পূর্ণ নিস্তব্ধ করে দিল। যতই হোক, কথাটা সত্যি। হয়তো শেরি ভাই রিহানাকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল, কিন্তু রিহানা সত্যি শেরি ভাইয়ের মনের গহীনে সবটা রেখে দিছিল। কথাটা শোনা মাত্র চোখের জল টলমল করতে থাকা জলগুলি মুছে ওসি সাহেব ভেজা গলা বলেন, তাহলে পোস্টমর্টম রিপোর্টে ধর্ষণের কথাটা উল্লেখ হয়নি কেন? সেটাই তো ষড়যন্ত্র। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে করেছে ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র। সেটা আপনার থানার একজন বিশ্বস্ত সাধারণ পুলিশ অফিসার রয়েছে, যার নাম হারিস। কিন্তু কিন্তু ও কেন এমনটা হলো? কারণ আপনার মেয়ের সর্বনাশকারীর মধ্যে ওনার একমাত্র ছেলে ছিল অন্যতম। কিন্তু এখন চিন্তার তেমন কোনো কারণ নেই। ওদের প্রত্যেকে কেউ এতক্ষণ হয়তো গ্রেপ্তার করা হয়ে গেছে। নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবে তারা। কিন্তু এসব তুমি কী করে জানলে? মন নিয়ে তদন্ত করলে কোনো কিছু অজানা থাকে না ওসি সাহেব। এবার একটু প্লিজ আপনি বাইরে যান। শেরু ভাইয়ের সাথে আমি এখন নিতান্ত একা কথা বলতে চাই। অতঃপর ওসি সাহেব নিশ্চুপ হয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর ইয়াসমিন সরকার শেরু ভাইয়ের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, তুমি কিন্তু খুব বুদ্ধিমান। চাইলে খুনি হওয়ার বদলে আমার মতো গোয়েন্দা পুলিশ হতে পারতে। চাইলে সব কিছু সম্ভব না স্যার। নিয়তি চেয়েছে বিধায় আজ আপনি গোয়েন্দা পুলিশ অফিসার আর আমি একজন খুনি, যে নিজের গর্ভধারী মা আবার রক্তের আপন ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না। সে কি করে পরের মাকে মৃত্যুর নিকটবর্তী স্থান থেকে বাঁচাতে পারে, এই ব্যাপারটা কিন্তু এখনও আমার নিকট ঝাপসা থেকে পরিষ্কার হয়ে উঠতে পারেনি। মানুষ নিষ্ঠুর হয় জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর ও জঘন্য মানুষ যে হতে পারে সেটা সত্যি বলতে আমার জানা ছিল না। তোমার কলিজা বলতে কিছুই নেই? কেন নিজের আপন মা আর ভাইকে এভাবে খুন করলো? গলা বাঁকিয়ে একটু হাসলেন শেরু ভাই। তারপর বললেন, আমি খুনি হতে চাইনি। বাস্তবতা আমাকে খুনি হতে বাধ্য করেছে। আমি মানুষ খুন করতে চাইনি। খুনি হওয়ার ব্যক্তিরা আমাকে বাধ্য করেছে তাদের খুন করতে। সারা দুনিয়ার মানুষ জানলে আসলে সত্যিটা এটাই, উনি আমার জন্মদাত্রী মা ছিলেনই না, কখনোই না। আজ থেকে প্রায় কয়েক বছর আগে ওনার স্বামী, যাকে আমি বাবা বলে ডাকতাম, নিজের প্রাণ বিপন্ন রেখে তিনি আমায় বাচ্চা চুরির একটা মহাচক্র থেকে উদ্ধার করেছেন এবং নিজের ছেলে হিসেবে সম্বোধন করে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আমি অনেক ছোট ছিলাম, বলতে গেলে দুধের শিশু। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার সুখ কপালে ছিল, কিন্তু আচমকা ওনার একটা নির্মম দুর্ঘটনায় মৃত্যু হয়। তারপর দুঃখ নেমে আসে প্রতি ধাপে ধাপে আমার জীবনে। আমার পালিত মা প্রচুর অত্যাচার করতো। তার সাথে মাঝে মাঝে যোগ হতো ওনার আপন ছেলে রনি। তবু আপন ভেবে সব কিছু সহ্য করে দিতাম। আমি চেয়েছিলাম পড়াশোনার ভিত্তিতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে, কারণ বর্তমান পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। আমি দুজন মেয়েকে বাসায় প্রাইভেট পড়াতাম, কারণ পড়াশোনার খরচ আমার পালিত মা দিতেন না। তাছাড়া যেখানে খাবার ঠিকমতো জোটে না, সেখানে এই বিষয় তো দূরেই অবস্থিত। আলো আর অনিকা, যাদের আমি প্রাইভেট পড়াতাম, তারা রোজই পড়তে আসতো বাড়িতে। একদিনে ওরা মিস করতো না, কারণ আমার পড়া ওদের কাছে ভীষণ ভালো লাগতো। ওদের মধ্যে একজন দ্বিতীয় শ্রেণীতে আর অপরজন পঞ্চম শ্রেণীতে পড়ে। একদিন আমার অবর্তমানে ওরা বাড়িতে এসেছিল। অবশ্য ওদেরকে বলতে ভুলেই গেছিলাম সেদিন আমি বাসায় থাকবো না। সেই সুযোগটা মোক্ষম নিয়ে আমার পালিত মা আর তার ছেলে তুচ্ছ কিছু অর্থের কাছে বিক্রি হয়ে ওই ছোট্ট নিষ্পাপ দুটি মেয়েকে বাড়িওয়ালা হাতে সমর্পণ করে দেয়। সুদীর্ঘ 11.5 বছর যাবৎ বাড়িওয়ালা ফরিদুল তার একটা কিডনি পাচার বিরাট একটা চক্র চালিয়ে এসেছে, যা কিন্তু আমার অজানা ছিল। বাড়িওয়ালা ফারাদুল তালুকদার আমার প্রিয় একজন মানুষ ছিল, কারণ তিনি বিভিন্ন ক্ষেত্রে আমায় পড়াশোনা নিয়ে মোটিভেট করতেন। তাছাড়া মাঝে মাঝে অর্থ করে দিয়ে নানাভাবে সাহায্য করতেন। এলাকাতে তার অনেক নাম ছিল। আসলে একটা কথা পদে পদে বারবার প্রমাণিত হয়, মানুষ চেনা কঠিন, মানুষ চেনা কঠিন, মানুষ চেনা বড়ই কঠিন। দুদিন পর ওদের লাশ পাওয়া গেল একটা ময়লা ফেলার ডাস্টবিনে, যার সমস্ত দায়ভার এসে পড়লো আমার নিকট। এসব কিছু আমার নিকটে তখনই পরিষ্কার হয়ে উঠল, যখন বাড়িওয়ালার একমাত্র মেয়ে স্বয়ং এসে আমায় তার বাবার কুকীর্তি সম্পর্কে জানালো। বাড়ির মেয়ে আরিয়া, এটা কখনোই জানতাম না যে তার বাবা এতটাই খারাপ মানুষ। মায়ের মৃত্যুর পর আরিয়া সেই ছোট্টবেলা থেকে বিদেশে নিজের মামাদের সাথে থাকতো। দেশে বাবার কাছে বেড়াতে সে 1 সপ্তাহ হয়নি। পরিশেষে তাকেও প্রাণ হাতাতে হলো নিজের বাবার হাতে, যার খুনের অভিযোগ পর্যন্ত আমার উপর দিকে তোলা হয়। সব দিক থেকে অভিযুক্ত করা হয় আমাকে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পড়াশোনা সহ আমার সব কিছু শেষ হয়ে যায়। কেরিয়ার গঠনের স্বপ্ন ভেঙে যায়। ইচ্ছেগুলো তো অপূর্ণ রেখে যায়। কী করব? কী করা উচিত? তখন কিছুই যেন আমার মাথায় ধরতে চায়নি। আমাকে মারধরের পর পুলিশ তত্ত্বাবধানে দেওয়া হয় মিথ্যে অভিযোগের ভিত্তিতে, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে যাই বেশ কটা দিন। অপরাধী না হওয়া সত্ত্বেও আমাকে গা ঢাকা দিতে বাধ্য হয়। 30শে অক্টোবর ক্ষুধার্ত পেট নিয়ে রাস্তা পারাপারের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়। 2 দিন ধরে হাসপাতালে
বারান্দায় পড়েছি আমি। ব্যথায় যন্ত্রণায় শুধু কাতরাচ্ছিলাম। তখনও কাউকে খুন করার চিন্তাধারা আমার মাথায় এসেছে। কিন্তু যার ৩২ ঘন্টা পর আমি কোনোক্রমে জানতে পারলাম দিনাজপুর থেকে আমার খোঁজে আমার ভালোবাসার মানুষ ঐশী এসেছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। আমাকে ভীষণ ভালোবাসতো। জমানো টাকা আর ভিত্তিতে দিনাজপুরে ৮ দিনের জন্য একটা ট্যুরে গিয়েছিল। অবশ্য সেখান থেকে ১ম ঐশীর সাথে আমার পরিচয়ের সূত্রপাত। ওইদিন ঐশীর সৌন্দর্যের প্রতি পালিত মায়ের আপন ছেলে রনি এতটাই আকৃষ্ট হয়েছিল যে সে নিজেকে সামলে উঠতে পারেনি। ধর্ষণের মতো একটা জঘন্য ভয়াবহ অপরাধ করে ফেলে, যেটা ওর মা যখন বান্ধবীর বাসা থেকে এসে জানতে পারল, তখন তিনি কোনো কিছু না ভেবেচিন্তে নিজের ধর্ষণ ছেলেকে বাঁচানোর জন্য বাড়িওয়ালার সাহায্য নিল। ঐশীকে শেষমেশ খুন করে ফেলে। তারপর ওর লাশ ফেলে দেওয়া হয় নর্দমার ময়লা জলে। তখন আর চুপ থাকতে পারিনি। ক্ষণে ক্ষণে তাদের প্রত্যেককে নৃশংস মৃত্যু উপহার দেওয়ার জন্য ফন্দি আঁটতে লাগলাম এবং নিজেকে ধীরে ধীরে গড়ে তুললাম। আমি এই সমাজটাকে পাল্টে দিতে চেয়েছিলাম। খারাপ মানুষদেরকে ধ্বংস করে দিতে চেয়েছিলাম। এমন একটা দল গঠন করতে চেয়েছিলাম যে দল জঞ্জাট পরিষ্কার করবে, অন্যায়কারীদের যোগ্য শাস্তি দেবে, মুখোশধারী মানুষদের উপড়ে ফেলবে। তোমাদের বিশ্বস্ত দুই সহযোগী দেলোয়ার আর শরীফুলের কাছ থেকে তুমি কিন্তু অনেক কিছু লুকিয়েছিলে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওরা সব জানতে পেরেছিল। অবশ্য আমি বলেছিলাম, কিন্তু তবুও ওরা আমার সঙ্গ ছাড়েনি। সবই বুঝলাম। এখন একটা ঘটনা তুমি বলো, রিহানার ঘনিষ্ঠ বান্ধবীর বয়ফ্রেন্ড কেন খুন করলে? ওর কি কোনো দোষ ছিল? কি অপরাধ? কোন ছল করে ওকে ভয়ঙ্কর একটা ওষুধ খাওয়ালে, যার মাত্র ১২ দিন পর মারিয়ার সাথে রুম ডেট করতে গিয়ে মাত্রাধিক রক্তক্ষরণের জন্য ওর মৃত্যু হলে? মারিয়ার বয়ফ্রেন্ড নারী পাচারের সঙ্গে যুক্ত ছিল, তাই প্রাণ হারিয়েছে। তাছাড়া তাহলে শান্তার সাথে তোমার কিসের সম্পর্ক? ওর বাবাকে কেন খুন করলে? ওকে বিভিন্ন বিপদের হাত থেকে কেন বাঁচালে? শান্তাকে কেন ওর নিজের মা খুন করতে চেয়েছিল? শেরু ভাই এবার একটু নড়েচড়ে বলল, শান্তা আমার ছোটবেলার বান্ধবী ছিল। সেই ছোট্টবেলাতে আমরা একে অন্যের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। প্রাইমারি লেভেল পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করি। তারপর বিচ্ছেদ। এরপর শান্তার সাথে আমার আর কখনো যোগাযোগ বা দেখা হয়নি। কিন্তু আমি শান্তাকে ঠিকই মনে রেখেছিলাম। ওর নাম আমার স্মৃতিতে ছিল। প্রায় সময় মনে পড়তো। হয়তো আমার একটা কথা শান্তার এখন তেমন একটা মনে নেই। সেই ছোটবেলার কথা সবার মনে না থাকাটাই স্বাভাবিক। তাছাড়া শান্তার বাবাকে আমি কেন খুন করেছি জানেন? কারণ তিনি ওই বাড়িওয়ালা ফরিদুলের তালুকদারের সহযোগী লোক ছিলেন, যে কিনা কুয়াকাটা সহ কিডনি পাচারের সঙ্গে বিভিন্ন অবৈধ অপকর্মে লিপ্ত ছিলেন। অবশ্য ওনাকে খুন করার সময় আমি এটা জানতে সক্ষম হয়েছি ওনার একমাত্র মেয়েই আমার সেই ছোটবেলার বান্ধবী শান্তা, যাকে আমি কদিন পূর্বে কুখ্যাত কন্ট্রাক্ট কিলারদের কবর থেকে উদ্ধার করেছিলাম। তাছাড়া শান্তাকে তার নিজের আপন ভাই খুন করতে চান, এটা আমি তখন জানতে পেরেছিলাম যখন সৌভাগ্যক্রমে শান্তার গর্ভধারিণী মা আমাদের কোনো একজন লোককে নিজের মেয়ে খুন করার জন্য ভুলবশত দিয়ে ফেলেছিলেন। অতএব ইয়াসমিন সরকার বুঝলেন। তবে তুমি সেদিন চিঠিতে নিজেকে একজন কন্ট্রাক্ট ক্লিয়ার হিসেবে উল্লেখ করেছিলে কেন? তোমার কাজকর্মগুলো তো সেগুলোর মধ্যে পড়ে না। চাইলে তুমি অন্যভাবে শান্তাকে সাহায্য করতে পারতে। তাছাড়া কালো খামের রহস্যটা কী বলো তো? সব কিছু তুমি চিঠিতে উল্লেখ করো কেন? খানিকটা হাসি সুরে প্রত্যুত্তরে শেরু ভাই বললেন, রহস্য? আমি কখন কোথায় কিভাবে জড়িয়ে যাই সেটা আমি নিজেও জানি না। আমি ভেতরে একরকম, বাহিরে অন্যরকম। ৩ বেলা ৩ রকম। শান্তাকে কেন তার নিজের আপন মা খুন করতে চেয়েছিল এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এই বিষয়ে কী জানো তুমি? হ্যাঁ জানি। তাহলে বলো। অনেকদিন আগের কথা। শান্তার বিয়ের তার মা ওনার এক নিকটবর্তী পরিচিত লোকের ছেলের সাথে ঠিক করেছিল। কিন্তু ওই দিন শান্তা সোহানের সাথে পালিয়ে যায়, যার ফলস্বরূপ সেদিন শান্তার মা অনেক হেনস্থা অপমান সহ্য করতে হয়, যা তিনি ভুলেননি। এর জন্য রাগ ক্ষোভ ওনার মনে সেই রয়ে গেছিল। শান্তার বাবার মৃত্যুর পূর্বে তার সমস্ত ধন দৌলত শান্তা নামে লিখে দিয়েছিল, যা শান্তা হয়তো এখনও জানেই না। এসব শান্তার মা তেমন একটা মেনে নিতে পারেনি। তাছাড়া শান্তার বাবার ধন সম্পদ ছিল বিভিন্ন অন্যায় অবৈধ কাজকর্মের ভিত্তিতে গড়া, যা শান্তার মা খুব ভালো করে জানেন। অবশ্য তিনিও কিন্তু ওনার স্বামীর সহযোগী ছিলেন। ওনার নামে এক কারাকড়িও সম্পত্তি লিখে না দেওয়াতে বেশ অনেকটাই ক্ষুব্ধ ছিলেন। যদিও বা পরবর্তী চট্টগ্রামের সেই পুরনো বান্ধবীর বিভিন্ন উস্কানিমূলক কথাতে আসক্ত হয়ে শেষমেশ নিজের মেয়েকে খুন করার নেশায় হিংস্র হয়ে উঠলেন। তবে আমি জানি না শান্তার মা এবং ওনার বান্ধবী এখন কোথায়। অতঃপর কিছুটা শ্বাস ছেড়ে ইয়াসমিন সরকার বললেন, শান্তার মা বর্তমান আমার তত্ত্বাবধানের। কি? তাহলে এসব আমাকে জিজ্ঞাসা করার কী কারণ? ওনার থেকে জানতে দিতে পারতেন। ওনার বলার মতো অবস্থায় থাকলে তো জানতাম। মানে ভয়াবহ একটা গাড়ি দুর্ঘটনায় শান্তার মা কথা বলা শক্তি ও কানে শোনার শক্তি দুটোই হারিয়েছে। তার বান্ধবী ঘটনাস্থলে মারা গেছে। কথাগুলো বলার পর বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন ইয়াসমিন সরকার। পরিশেষে আবার বললেন, তুমি যাদের খুন করেছ তারা প্রত্যেকেই কোনো না ভাবে দোষী ছিল। অন্যায়, অনাচার অথবা বিভিন্ন অপরাধ অপকর্মের সাথে যুক্ত ছিল। যদিও বা আইন ছিল, জনজা চাইলে আইনের সাহায্যে পরিষ্কার করতে পারতে, কিন্তু তা তুমি করনি। আইন নিজের হাতে তুলে নিয়েছে। একে একে সব খুন নির্দ্বিধায় তুমি করে গেছো। জানি না তোমার কি হবে। হয়তো ফাঁসি হতে পারে, ভেবো না। আমার মাকে বাঁচানোর জন্য তোমাকে আমি সাহায্য করব। আইন সবার জন্য সমান।
গল্পটা শুরু হয়তো তুমি করেছিলে, কিন্তু যার শেষ আমি করলাম। কথাগুলো বলার পর শেরু ভাইয়ের দিকে একটু ভুরু কুঁচকে তাকালো ইয়াসিন। এই পজিশনে শেরু ভাইয়ের মুখে হাসি দেখা কেমন যেন একটা লাগলো। পরিশেষে অ্যানুশন সরকার চলে গেল। অতঃপর 1.5 মাস পর শেরু ভাইকে চতুর্থবারের মতো কোর্টে তোলা হলো। অবশেষে ফাঁসির রায় বের হলো। ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে শেরু ভাইকে। 6 মাস পর ফাঁসির কার্যক্রম হবে। মন শতবার না চাইলেও কেন যেন ইয়াসিন সরকার বেশ অনেকটা চেষ্টা করেছে শেরু ভাইকে ফাঁসির সাজা যাতে না হয়, কিন্তু তিনি পারলেন না। এছাড়া একদল শেরু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছিলেন। অবশেষে 6 মাস পর শেরু ভাইয়ের ফাঁসি কার্যকর হয়। সেদিন ইয়াসিনের সরকার সেখানে উপস্থিত ছিলেন না, কারণ তিনি ছুটিতে ছিলেন। 2 দিন পর ওনার বিয়ে। এই নিয়ে বেশ ব্যস্ততায় ছিলেন। কিন্তু উনি হয়তো পরিকল্পনা করতে পারেননি স্বয়ং ওনার বিয়েতে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে। সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে যখন উনি গাড়ির শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে গাড়িতে উঠলেন, তখনই আচমকা ওনার সদ্য বিয়ে করা স্ত্রী বমি করতে আরম্ভ করলেন। মুহূর্তে পরিস্থিতি নির্মমে পরিণত হয়। সবার চোখের সামনে মারা গেলেন ওনার স্ত্রী। নিমেষে বিয়েবাড়ি লাটে উঠে গেল। খবরটা দ্রুত তীব্র গতিতে সব জায়গাতে ছড়িয়ে পড়ল। সেদিন রাতে 4:12 সময় ইয়াসিনুল সরকারের একজন সহকর্মী ফোন করে কিছুটা তাড়াহুড়ো করে বললেন, স্যার শেরু ভাই বেঁচে আছে। হোয়াট? এটা কি আদৌ সম্ভব? আমার মন মেজাজ একদম ভালো নেই। তার মাঝে এত রাতে ফোন দিয়ে মজা করছেন আপনি? না স্যার, মজা নাই। আমি সত্যি বলছি, ওই দিন শেরু ভাইয়ের ফাঁসি হয়নি। সবই নাটক। এটা মহাচক্রান্ত, যেটা অনেক পূর্ব থেকে পরিকল্পনা ছিল। আমার বলতেও লজ্জা লাগছে, কজন আইনের লোক এই চক্রান্তের সাথে জড়িত। মূলত শেরু ভাইকে পালাতে সাহায্য করছে। তবে আমাদের ডিপার্টমেন্টে কিছু দক্ষ পুলিশ, বুদ্ধিমান গোয়েন্দা পুলিশ খানিক আগে বেশ গভীর তদন্তের ভিত্তিতে সব জানতে পেরেছে। যারা এই পরিকল্পনা এবং চক্রান্তের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার হয়েছে। কিন্তু তাদের মধ্যে কেউ সঠিক জানে না শেরু ভাই এখন কোথায়। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব। ডু নট বিলিভ। আচ্ছা, ওর 2 বিশ্বস্ত সহযোগী দেলোয়ার আর শরীফুল, ওরা কি জেলেই আছে না পালিয়েছে? না স্যার, ওরা কোথাও পালায়নি, ওরা দুজনে জেলে আছে। অতএব ইয়াসমিনের সরকার আর কিছু বললেন না। ফোন কেটে দিয়ে বিছানায় বসতে গিয়েও বসলেন না। একের পর এক চমক আর নিতে পারলেন না। জানলার এক সাইডে কালো রঙের একটা খাম। বহুদিন পর এরূপ খাম দেখতে পেলেন তিনি, যা একটু শিউরে তুলল ওনাকে। অতঃপর খামটি খুলে চিঠিটা বের করে পড়তে আরম্ভ করলেন উনি। লেখা ছিল, হঠাৎ সদ্য বিবাহিত স্ত্রীর এরূপ মৃত্যু নিতে পারছো না, তাই তো? মনে মনে হয়তো বা ভাবছো আমি খুনটা করেছি। ওনার পূর্বে একটা সংসার ছিল, স্বামী ছিল, যেটা হয়তো আপনি জানেন না, অথবা আপনার থেকে লুকানো হয়েছে। উনি ওনার পূর্বের স্বামীর বৃদ্ধ মাকে খুন করিয়ে বিধায় হারিয়ে ফেলেছে প্রাণভোমরা প্রিয় ভাইয়া। ভাইয়া বললাতে নিশ্চিত অবাক হচ্ছে। মনে হচ্ছে ছোটবেলাকার কথা। আপনার একটা ছোট ভাই ছিল। 2-3 দিন পরে যাকে হাসপাতাল থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। যদি বলি আমি সেই, তাহলে বিশ্বাস করবেন? নিচে আমার নামটা কিন্তু আমার নিজের রক্ত দিয়ে লেখা। চাইলে ডিএনএ টেস্ট করাতে পারেন। শেরু ভাই। চিঠিটা পড়ার পর অবাকের শেষ সীমানার মুহূর্তে অতিক্রম করলো ইয়াসিনুল সরকার, যার পরের দিন ইচ্ছে না থাকার সাথে ডিএনএ টেস্ট করেন তিনি। এই মুহূর্তে রিপোর্ট হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। হাত থেকে রিপোর্টটা পড়ে গেল। মনে মনে ইয়াসিনুল সরকার শেষমেশ বলে ফেলেন, তার মানে সত্যি ও আমার রক্তের আপন ভাই। হঠাৎ আচমকা 5 বছরের একটা ছেলে এগিয়ে এসে ইয়াসিনুল সরকারের উদ্দেশ্যে বলেন, আঙ্কেল আঙ্কেল, এই খামটা একটা লোক আপনাকে দিয়েছে। কথাটা শুনতে দেরি হলে ছেলেটার হাত থেকে খামটা নিয়ে একটু সময় ব্যয় করল না ইয়াসিনুল সরকার। অতএব দ্রুত খামটা ছেড়ে চিঠিটা বের করলো। মাত্র কয়েকটা কথাই চিঠিটায় লেখা, যেগুলো হলো, অবাক হলেন রিপোর্ট দেখে? আপনি আমার ভাই। আপনার মা আমার নিজের আপন গর্ভধারিণী মা, যেটা আমি মূলত অনেক আগের থেকেই জানতাম, যেটা মন সত্য চাইলেও বলিনি কাউকে। শেরু ভাইয়ের গল্প, শেরু ভাইয়ের কাহিনী কখনো শেষ হবার নয়। আমি খুনি হতে চাইনি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।